ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা শেষ করে দেবো। ইকুইলিব্রিয়ামটা খুব একটা বড় নয়, দুটো ক্লাসেই শেষ হয়ে যাওয়ার কথা, দুটোতেই শেষ হবে। আচ্ছা, আজকে কি পড়বো? আজকে টপিক হচ্ছে আমরা রিয়াকশন কোশেন্ট পড়বো। রিয়াকশন কোশেন্ট কি জিনিস দেখবো, তারপরে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে গিবস ফ্রি এনার্জির কি রিলেশন সেটা দেখবো। দেন আমরা লাসাতিলিয়ারের প্রিন্সিপাল দেখবো। ঠিক আছে, একটা করে নিলেই আমাদের থিওরি পার্ট কমপ্লিট। এর পরের ক্লাসে কি হবে, যা টোটাল চ্যাপ্টারটা পড়লাম সেখান থেকে কিছু আমরা নিউমেরিক্যাল করব। যে নিউমেরিক্যাল গুলো করাবো সেগুলো তোদের বইয়ের সলভ নিউমেরিক্যালি, ঠিক আছে? সেগুলো সলভ নিউমেরিক্যাল মানে বইয়ে মার্ক করে নয়, সলভ নিউমেরিক্যাল গুলো আমি তোকে বোর্ডে ভালো করে ধরে ধরে সলভ করিয়ে দেবো, এভাবে সলভ করতে হচ্ছে। এবার ওই সলভ নিউমেরিক্যাল গুলো তোদের ছায়া প্রকাশনের বইয়ে প্রতিটা সলভ নিউমেরিক্যালি এত ভালো সলভ নিউমেরিক্যাল দেওয়া থাকে, নিউমেরিক্যাল গুলো আর কি। সেই নিউমেরিক্যাল গুলো করলে এন্ট্রান্সের কোশ্চেন করতেও তো সুবিধা হবে, কারণ টাইপ গুলো ওখানে সবই দেওয়া রয়েছে। তো আমরা বিভিন্ন টাইপের কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নেব, তাহলেই হবে। এবার তারপরে তো তোকে আরো অনেক এমসিকিউ নিজে থেকে সলভ করতে হবে। আমি তো এখন বসে থেকে 200-300 এমসিকিউ সলভ করানো সম্ভব নয়, তাহলে গোটা সেমিস্টার জুড়ে তোকে তোর একটা চ্যাপ্টারই পড়াতে হবে। সো আমি টাইপ গুলো করিয়ে দেবো, 10টা 12টা যটা কোশ্চেনই হোক, সেই টাইপ ধরে নিয়ে এবার তোকে কোশ্চেন প্র্যাকটিস করে নিতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এবার বাকি টপিকটা আমরা শুরু করি, দেন আগের দিনের মতো বইয়ের ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে দেবো। বইয়ে আছে লেখা অনেক কিছুই, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। এবার রিয়াকশন কোশেন্ট কি জিনিস? রিয়াকশন কোশেন্ট হচ্ছে যে, আগে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেফিনেশন কি ছিল? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেফিনেশন ছিল, আমি যদি কনসেন্ট্রেশন টার্মে বলি, প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটার যে কোএফিসিয়েন্ট পাওয়ারে ডিভাইডেড বাই যে সাবস্ট্রেট নিয়েছিলাম সেই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট পাওয়ারে, এই তো। এবার এখানে যে কনসেন্ট্রেশন গুলো বসেছিল সেই কনসেন্ট্রেশন গুলো বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বসাতে হবে। ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর সাবস্ট্রেট এবং প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের যদি আমরা রেশিও নিই, প্রত্যেকের কোএফিসিয়েন্টকে পাওয়ারে তুলতে হবে মাস অ্যাকশন ইউজ করে, তবে কি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো। আবার একটা কথা রিপিট করছি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যে কনসেন্ট্রেশন গুলো বসাচ্ছি সেগুলো হচ্ছে ওদের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর যে কনসেন্ট্রেশন। বেশ, এবার যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস কনসেন্ট্রেশন বসাই, যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন বসাই, ডাজন্ট নেসেসারিলি সেটা ইকুইলিব্রিয়ামের, ঠিক আছে? প্রোডাক্টের যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন, তখন কি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বসালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো। যদি যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন বসাই তাহলে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো না, আমরা রিয়াকশন কোসেন্ট পাবো। কনসেন্ট্রেশন টার্মে নিয়েছি তাই এটাকে কিউসি বলি। পার্শিয়াল প্রেসার টার্মে বললে এখান থেকে কি পেতাম? কিউপি পেতাম। এবার এখান থেকে কিছু কন্ডিশন শুরু হয়, যে ধর ইকুইলিব্রিয়াম রিচ করে গেলে সার্টেন প্রোডাক্ট সার্টেন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দাঁড়াবে। এখনো যদি একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম রিচ না করে, এখনো রিচ করতে কিছু টাইম বাকি, তাহলে যতটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর ইকুইলিব্রিয়াম রিচ করবে সেই সিচুয়েশনটা এখনো আসেনি, তার আগের সিচুয়েশন। দ্যাট মিনস এখনো আরো কিছুটা প্রোডাক্ট তৈরি হবে, আরো কিছুটা সাবস্ট্রেট ডিকে করবে, দেন আমাদের ইকুইলিব্রিয়াম রিচ করবে। তাহলে এখনো প্রোডাক্ট কিছুটা বাড়বে, সাবস্ট্রেট এখনো কিছুটা ডিকে করবে। তার মানে বেসিক্যালি ওই পার্টিকুলার সিচুয়েশনে যখন ইকুইলিব্রিয়াম রিচ করেনি তার আগের সিচুয়েশনে ইকুইলিব্রিয়ামের প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন তার থেকে কম কনসেন্ট্রেশন রয়েছে প্রোডাক্টের, কারণ এখনো কিছুটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর ইকুইলিব্রিয়াম রিচ করবে। তাহলে সেই পার্টিকুলার সিচুয়েশনে কিউসি এর ভ্যালুটা বা কিউ বলতে পারতাম, তার ভ্যালুটা কেসির থেকে কম হবে, কারণ এখন আরো কিছুটা প্রোডাক্ট তৈরি হবে, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে, অটোমেটিক্যালি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কমবে, যার ফলে কিউসির ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে বাড়তে, প্রোডাক্ট যত ধীরে ধীরে তৈরি হবে কিউসির ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা টাইমে কিউসিটা কেসির সাথে সমান হবে। কিন্তু যদি তার আগের সিচুয়েশনে ইকুইলিব্রিয়াম রিচ করার আগের সিচুয়েশনে নিই, তখন প্রোডাক্ট কম সাবস্ট্রেট বেশি, তাহলে কিউসির ভ্যালুটা কেসির থেকে কম। যদি কিউসির ভ্যালু কেসির থেকে কম হয় তাহলে আমরা কি বুঝবো? রিয়াকশনটা এখনো কিছুটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে। ফরওয়ার্ড মানে এখনো কিছুটা রাইট সাইডে হবে, তাই তো? রাইট সাইডে হবে বলতে আমি ধরে নিয়েছি সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে রিয়াকশনটা এখনো কিছুটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে বা রাইট সাইডে হবে, যার ফলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা আরো কিছুটা বাড়বে, বেড়ে বেড়ে কিউসিটা কেসির সাথে সমান হবে। কম থাকলে আমরা এটা বুঝলাম ফরওয়ার্ড ডিরেকশনে হবে। 2 নম্বর, যদি তুই দেখিস কিউসির ভ্যালুটা কেসির থেকে বেশি, তাহলে অবশ্যই উল্টোটা হবে, যদি বেড়ে যায় তাহলে কমবে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। ব্যাকওয়ার্ড মানে আমার লেফট সাইডে রিয়াকশন হবে, তাই তো? লেফট সাইডে অপোজিটটা হবে। আর যদি এরকম দেখিস যে কিউসির ভ্যালুটা, যদি এরকম দেখিস যে কিউসির ভ্যালুটা কেসির সাথে সমান হয়ে গেছে, তাহলে কি বুঝবো? রিয়াকশন ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, তাই তো?
রিয়াকশনটা তাহলে ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে। তাহলে এই তিনটে কন্ডিশন হতে পারে, এই তো, আর তো কিছু না, এই তিনটেই। তাহলে রিয়াকশন কোসেন্ট মানে হচ্ছে রিয়াকশনের যে কোনো মোমেন্টে সাবস্ট্রেট এবং প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, তাদের কোএফিসিয়েন্ট যেরকম সেরকম করে চাপিয়ে দিয়ে যদি অনুপাতটা আমরা নিয়ে নিই, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বসলে কেসি হয়, ইকুইলিব্রিয়াম ছাড়া ইকুইলিব্রিয়ামের বা যে কোনো মোমেন্টের প্রোডাক্ট এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমি বসিয়ে যেরকম তাদের কোএফিসিয়েন্ট চাপবে সেগুলো যদি চাপিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো রিয়াকশন কোসেন্ট কিউসি, সরি, সেটাকে আমরা বলবো রিয়াকশন কোসেন্ট কিউসি। এবার এটা কম হতে পারে, বেশি হতে পারে, সমান হতে পারে। যদি কিউসি কম হয় ফরওয়ার্ডে হবে, বেশি হলে ব্যাকওয়ার্ডে হবে, অ্যান্ড সো অন। দ্যাট মিনস এই সিচুয়েশন এটাকে আমি এরকম করে একটা কলাম গ্রাফের মতো বলতে পারি যে কিউসি এটা কেসি কম হলে ফরওয়ার্ডে হবে। এই সেকেন্ড সিচুয়েশনটা কি বলতে পারি, সেকেন্ড সিচুয়েশনটার জন্য এরকম কিউ কেসির ভ্যালুটা তখন কম, কিউসির ভ্যালু বেশি হয়ে গেছে, তাহলে রিয়াকশনটা এখন কিছুটা ব্যাকওয়ার্ডে হবে। এই তো ব্যাপার, ঠিক আছে? এরকম ছবিটা দেখবি এনসিইআরটি তে দেওয়া আছে, এটাই। তাহলে এই ঘটনাটা ঘটবে, এই তো রিয়াকশন কোসেন্ট, আর কিচ্ছুটা। বইয়ে দেখবি আরো অনেক কিছু দেওয়া রয়েছে, অনেক ধরনের অনেক কথা বলা রয়েছে। তাই আমি মেন কথাগুলো বলি। আমি এতক্ষণ ধরে যে ডেফিনেশনটা বললাম সেই ডেফিনেশনটা এখানে দেওয়া রয়েছে। তাহলে বিক্রিয়ার কোনো মোমেন্টে, যে কোনো মোমেন্টের কোনো মুহূর্তে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুঘটকের উন্নীত, সরি, অনুসংখ্যার ঘাতে উন্নীত প্রতিটি বিক্রিয়াজাত পদার্থ সক্রিয় ভরের ক্ষেত্রে যেটা, তাহলে এই পার্টিকুলার রিয়াকশনের কিউসি মানে কি হবে, ডিডি ইই এ এ বিবি যেরকম হবে সেরকম, শুধু এই কনসেন্ট্রেশনগুলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নয়, যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন, এই তিনটা হতে পারে। তাহলে ওই পার্টিকুলার রিয়াকশনের কেসির রাশিমালাটা কিরকম দেখতে হবে, ওই পার্টিকুলার রিয়াকশনের কেসির রাশিমালাটা এরকম দেখতে। এখানে দেখ কনসেন্ট্রেশন গুলো নিচে ইকুইলিব্রিয়াম লেখা রয়েছে, এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম লেখা নেই। তাহলে ইকুইলিব্রিয়ামের মোলার গারত্ব নিতে হবে। এবার এগুলো নেওয়ার পর তিনটে কন্ডিশন আসতে পারে, ঠিক আছে? অথবা প্রেসারে কিউপি বললে ওরকম। এবার বিক্রিয়া কোসেন্টদের ভ্যালু দেখে আমরা বিভিন্ন জিনিস বুঝতে পারবো বা বলতে পারবো, কি এই অভিমুখটাই আমাদের বলতে হবে। উপরে যে কথাগুলো এখানে টেবিল ফর্মে দেওয়া রয়েছে, তাহলে কি বলেছে, ঠিক আছে, কি বলেছে, যদি কম হয় তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় নেই, এখনো পৌঁছায়নি। দ্যাট মিনস বিক্রিয়াজাত পদার্থগুলির উৎপাদন বাড়বে, মানে প্রোডাক্টের উৎপাদন বাড়বে, এবং বিক্রিয়াটা ডান দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটাই। তাহলে রাইট সাইডে রিয়াকশনটা হবে। বেশি হলেও নেই, এটা কোন দিকে হবে, পদার্থগুলি উৎপাদন কমবে, মানে ব্যাকওয়ার্ডে হবে, দ্যাট মিনস বাম দিকে সরে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে। আর যদি সমান হয়ে যায়, সাম্যাবস্থায় আছে, কোনো মুভিকেই হবে না, কারণ সব ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেম রেটে হচ্ছে। তাহলে সম্মুখ বা বিপরীত বিক্রিয়াটি বেশি মাত্রায়, কোনোটাই যে বেশি মুখে হচ্ছে তা নয়, তাহলে কোনো অভিমুখেই বেশি বিক্রিয়া হবে না, সম্মুখ এবং বিপরীত উভয় দিকে বিক্রিয়াটি সমান হারে ঘটতে থাকবে, বাস এই তো যা বললাম সেটাই। এবার এর পরের পেজে কি রয়েছে, এই যে পরের পেজে আমি ছবিটা তুলিনি, একদম আমি অন্য ডেলজির ছবিটা তুলেছি, পরের পেজে ছবিটা তুলিনি। এখানে কি কিউসি কে কাজে লাগিয়ে আমাদের কিছু নিউমেরিক্যাল দিয়েছে। পরের ক্লাসে আমি যখন নিউমেরিক্যাল আলোচনা করব তখন আমি একেবারে নিউমেরিক্যাল গুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে ওখানে কিউসির ভ্যালুকে কাজে লাগিয়ে কিরকম নিউমেরিক্যাল আসতে পারে সেটাও আলোচনা করব। আগের দিন যে কেসির ভ্যালুটা বার করা শিখলাম, ওখানে কেসির ভ্যালু বা কেপির ভ্যালু থেকে কিরকম নিউমেরিক্যাল আসতে পারে, তাদের রিলেশন থেকে কিরকম কিরকম নিউমেরিক্যাল আসতে পারে সেটা আজকে কিউসি শিখলাম, সেখান থেকে নিউমেরিক্যাল। নেক্সট আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জির সাথে কে রিয়াকশন রেট সরি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসির কি সম্পর্ক সেটা আমরা শিখবো, সেই রিলেটেড নিউমেরিক্যাল আসতে পারে। আর লাস্টে আসবে আমাদের লাসাতিলিয়ার প্রিন্সিপাল, লাসাতিলিয়ার প্রিন্সিপাল থেকে নিউমেরিক্যাল কিছু আসবে না, ওখান থেকে থিওরিটিক্যাল বেসিস কোশ্চেনই আসবে, যে রিয়াকশনটা কোন দিকে হবে না হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোন দিকে হবে সেটা বুঝে বলতে হবে। আচ্ছা, এবার আমরা রিয়াকশন রেট কনস্ট্যান্টের সাথে, রেট কনস্ট্যান্ট বললাম সরি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে ডেল গিবস ফ্রি এনার্জির সম্পর্কটা দেখবো। আচ্ছা, গিবস ফ্রি এনার্জিটা কি জিনিস, গিবস ফ্রি এনার্জি সম্বন্ধে ডিটেলে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়তে হবে, ওটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যখন পড়বো সেখানে গিবস ফ্রি এনার্জিটাই আমরা ডিটেলে পড়বো। আপাতত গিবস ফ্রি এনার্জি এমন একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি যেটা বলে দেয় একটা রিয়াকশন স্পন্টেনিয়াসলি হবে কি হবে না, যার ভ্যালুটা স্পন্টেনিয়াস মানে যে রিয়াকশনগুলো অটোমেটিক্যালি হয়, বা যে রিয়াকশনগুলো ঘটানোর জন্য তোকে ইনিশিয়ালি হয়তো একটু এনার্জি সাপ্লাই করতে হবে, বাকিটা অটোমেটিক্যালি হবে। যেমন ফুয়েলকে তুই বার্ন করছিস, বাড়িতে যে এলপিজি গ্যাস রয়েছে আমাদের, সে গ্যাসে যখন রান্না করা হয় প্রথম গ্যাসটা চালু করে দেওয়ার পর একটু আগুন বা একটু স্পার্ক দিয়ে দিলেই গোটা ফুয়েলটা অটোমেটিক্যালি বার্ন হয়। তাহলে ইনিশিয়ালি তুই একটু স্পার্ক দিচ্ছিস, মানে ইনিশিয়ালি তুই সামান্য একটু অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করছিস, বাকি রিয়াকশনটা অটোমেটিক্যালি হচ্ছে। আচ্ছা, এটা একটা কথা হলো। আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা নন স্পন্টেনিয়াস রিয়াকশন কোনগুলো, যে রিয়াকশনগুলো নেচারে অটোমেটিক্যালি হয় না, যে রিয়াকশনগুলো ঘটানোর জন্য তোকে কন্টিনিউয়াসলি এনার্জি প্রোভাইড করতে হবে, সেগুলো হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেমন রিয়েল লাইফ এক্সাম্পল আমি যদি বলি, তোর ফোনে
যখন ব্যাটারিটা ডিসচার্জিং কন্ডিশনে, তখন ব্যাটারিটা কিন্তু অটোমেটিক্যালি ডিসচার্জিং হচ্ছে। তাহলে ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল রিয়াকশনগুলোর ফলে ইলেকট্রনটা তৈরি হচ্ছে ওটাই ক্যাথোড অ্যানোডের মধ্যে ট্রাভেল করে, যাই হোক, দিয়ে তোকে ইলেকট্রিসিটি দিচ্ছে। তাহলে ওই ইলেকট্রিসিটিটা প্রদান করার জন্য ব্যাটারির ভিতরে কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তাহলে সেই কেমিক্যাল রিয়াকশনগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘটছে, তার ফলে ব্যাটারির ডিসচার্জিংটা অটোমেটিক্যালি হয়। তাহলে তুই একটা ইলেকট্রিসিটি পেলি। এবার ব্যাটারিটাকে তুই যখন চার্জ করছিস মানে ব্যাটারিতে ডিসচার্জিং এর সময় যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয়েছে তুই সেই কেমিক্যাল রিয়াকশন গুলোকে উল্টো দিকে চালনা করছিস। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাটারি চার্জ তো অটোমেটিক্যালি হয় না, স্বাভাবিক, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ব্যাটারি চার্জ করতে গেলে তুই ইনিশিয়ালি একটু এনার্জি দিয়ে দিলি, একটু ইলেকট্রিসিটি দিয়ে দিলি, মানে যেভাবে চার্জ দিস ব্যাটারি, বাইরে থেকে একটু পাওয়ার মানে চার্জারে লাগিয়ে একটু ইলেকট্রিসিটি দিয়ে দিলি, কি ব্যাটারি অটোমেটিক চার্জ হয়? না। টোটাল ব্যাটারিটা চার্জ করার জন্য তোকে কন্টিনিউয়াসলি ওটাকে চার্জে গুজে রাখতে হয়, মানে বাইরে থেকে তোকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতে হয় ওর ভিতরে কেমিক্যাল চেঞ্জটা ঘটানোর জন্য। তাহলে ব্যাটারি যখন চার্জিং কন্ডিশনে তখন ওর ভিতরে কেমিক্যাল রিয়াকশনগুলো অস্বতঃস্ফূর্ত, তাই তোকে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হচ্ছে। আর ডিসচার্জিং কন্ডিশনে ওর ভিতরে কেমিক্যাল রিয়াকশনগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়, তাই সেইটা করার জন্য তোকে বাইরে থেকে এনার্জি দিতে হয় না, বরঞ্চ ওটা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে কেমিক্যাল রিয়াকশনটা ঘটিয়ে তোকে আউটার সার্কিটে একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছে। আউটার সার্কিটে মানে কি, যেটা দিয়ে গোটা সুইচ বোর্ডটা বা সার্কিটটা পিসিবিটা কানেক্টেড আছে, টোটালটাতে ইলেকট্রনটা প্রোভাইড করছে কাজ চালানোর জন্য। ব্যাটারিটা বেসিক্যালি তোকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করে দেয়। বেশ, এই হচ্ছে ব্যাপার। স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত ব্যাপারটা বুঝলাম। থার্মোডাইনামিক্স তো এর পরেই শুরু করবো, গিবস ফ্রি এনার্জিটা নিয়ে ওখানে ডিটেলে পড়বো, এখানে জাস্ট একটু কাজ চালানোর মতো বলে নিলাম। এবার যেটা দাঁড়ায়, ডেল জির ভ্যালু যদি নেগেটিভ আসে, এর একটা ইকুয়েশন আছে ডেল এইচ মাইনাস টি ডেল এস করে, পড়বো সবই পরের চ্যাপ্টারে, একটু ওয়েট করে যায়। তো ডেল জির ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে একটা রিয়াকশন স্পন্টেনিয়াসলি হবে, ঠিক আছে? আর ডেল জির ভ্যালুটা যদি পজিটিভ পেয়ে যাস তাহলে সেই রিয়াকশনটা কি হবে, নন স্পন্টেনিয়াসলি হবে। তাহলে সেই রিয়াকশনটা নন স্পন্টেনিয়াসলি ঘটবে, ঠিক আছে? এটা প্রথম কথা। এবার ডেল জির সাথে যে ইকুয়েশনটা হয়, ডেল জি ইকুয়াল টু ডেল জি নট, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে ওই পার্টিকুলার রিয়াকশনে গিভস ফ্রি এনার্জি। স্ট্যান্ডার্ড কন্ডিশন কি, সার্টেন কিছু কন্ডিশন বলা থাকবে, ওই কন্ডিশনগুলোতে যে ফ্রি এনার্জি চেঞ্জ বা গিভস ফ্রি এনার্জি চেঞ্জ সেটা ডেল জি নট। কিন্তু অলওয়েজ তো সেই স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে থাকবে না, তাহলে কি হবে? তো সেগুলো স্ট্যান্ডার্ড কন্ডিশনটা ব্যাপারটা কি সব থার্মোতে বলবো। এই একটা টপিক থার্মোর কিছু জিনিসপত্র রয়েছে, তো হ্যাঁ অবশ্যই থার্মোটা ওই জন্যই আগের চ্যাপ্টার, আমি আগে ইকুইলিব্রিয়ামটা পড়িয়ে নিচ্ছি বড় চ্যাপ্টার বলে, ঠিক আছে? তো এই একটা গিভস ফ্রি এনার্জি টপিকই আছে যেটা থার্মো। তো এইটুকু মোটামুটি বুঝলে আপাতত কাজ চলে যাবে, কারণ এখান থেকে নিউমেরিক্যালি করবে। গিভস ফ্রি এনার্জি থেকে তো তোকে তেমন অ্যাজ সাচ কোনো কোশ্চেন করবে না থিওরিটিক্যাল, যেটা থার্মোডাইনামিক্সে করবে। এখানে জাস্ট ইকুয়েশনটা বুঝে নিলেই ফর্মুলাটা করতে পারবি। তো ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি এল এন কেসি বা কেপি, যাই হোক আমি কেসি লিখলাম, সরি ভুল লিখলাম, এটা কেসি নয়, আর টি এল এন কিউ। যদি কনসেন্ট্রেশন টার্মে নিই তাহলে কিউসি বললাম, ঠিক আছে? এবার অ্যাট ইকুইলিব্রিয়াম যখন রিচ করবে, একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়াম রিচ করবে, আগের দিনও বলেছিলাম ডেল জির ভ্যালুটা জিরো হয়ে যাবে, আর অ্যাট ইকুইলিব্রিয়াম একটু আগেই শিখলাম কিউসিটা কেসির সাথে সমান হয়ে যায়। তাহলে তাই যদি হয়, এটা যদি জিরোর সাথে সমান হয়ে যায়, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়, ডেল জি নট ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কেসি, এটাই দাঁড়ায়। এবার এটাকে একটু আমরা অ্যান্টি লগ করে এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করিয়ে নেবো। তাহলে কি দাঁড়াবে দেখ, এল এন কেসি ইকুয়াল টু দাঁড়ায় দেখ মাইনাস ডেল জি নট বাই আর টি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন ইউনিট, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াসে কখনোই বসবে না, টেম্পারেচার আমাদের কেমিস্ট্রিতে অলওয়েজ কেলভিনে বসবে। আবার আচ্ছা, এবার এটাকে আমরা করবো অ্যান্টি লগ, তাহলে কেসি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই আর টি, আমরা এটা পেলাম। এবার অ্যান্টি লগটা আশা করি জানিস করতে, এমনিতে এলএন মানে হচ্ছে লগ বেস ই, ঠিক আছে? আর যেটা আমরা শুধু লগ লিখি ওটা হচ্ছে log 10। তাহলে এটার যখন ln x ইকুয়াল টু যদি a হয়, আর লগ শুধু লগ যেটা মানে লগ বেস 10 হলে কিছু লেখে না, লগ x লিখতেই পারতাম, a যদি হয়, এটার অ্যান্টি লগ করলে x ইকুয়াল টু বেরোবে 10 টু দি পাওয়ার a, আর এটার অ্যান্টি লগ করলে x ইকুয়াল টু বেরোবে e টু দি পাওয়ার a, ঠিক আছে? তাহলে এটার অ্যান্টি লগ করেছি ln কেসি, তাহলে কেসি ইকুয়াল টু ই টু দি পাওয়ার a হয়েছে। এখানে a এর ভ্যালুটা মাইনাস ডেল জি নট বাই আর টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হয়েছে। আগের কন্ডিশনে দেখলাম যখন ডেল জির ভ্যালুটা বা ডেল জি নটের ভ্যালুটা যদি লেস দ্যান জিরো হয়, দ্যাট মিনস নেগেটিভ হয়, স্পন্টেনিটির কন্ডিশন নেগেটিভ হয় মানে লেস দ্যান জিরো হয়, তাহলে নেগেটিভ। তাহলে ডেল জি নটের ভ্যালুটা যদি নেগেটিভ হয়, আগে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভকে পজিটিভ করবে, তাহলে সেই কন্ডিশনে ই টু দি পাওয়ারে একটা পজিটিভ থাকবে, ই টু দি পাওয়ার পজিটিভের ভ্যালু হয় গ্রেটার দ্যান 1, দ্যাট মিনস কেসি বা শুধু কে লিখতে পারতাম, তার ভ্যালুটা গ্রেটার দ্যান 1, এটা মনে রাখতে হবে স্পন্টেনিটির কন্ডিশন।
তাহলে ডেল জির ভ্যালুটা তো লেস দ্যান জিরো, এটা তো অলওয়েজ। যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টার্মে বলে স্পন্টেনিয়াস কি স্পন্টেনিয়াস নয় বলো, তাহলে ডেল জিটা লেস দ্যান জিরো মানে নেগেটিভ, কেসির ভ্যালুটা কিন্তু গ্রেটার দ্যান ওয়ান হতে হবে, এটা হচ্ছে স্পন্টেনিটির কন্ডিশন। বেশ, সেকেন্ড আমরা কি বলতে পারি, সেকেন্ড যদি ডেল জি নটের ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো হয় মানে নন স্পন্টেনিয়াস, সেই পার্টিকুলার কন্ডিশনে ই টু দি পাওয়ারের এটা নেগেটিভই থেকে যাবে, হুইচ ইজ লেস দ্যান ওয়ান। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, কেসি ইজ লেস দ্যান ওয়ান। তাহলে এটা হচ্ছে নন স্পন্টেনিটির কন্ডিশন, এটা হচ্ছে নন স্পন্টেনিটির কন্ডিশন। আশা করি বুঝতে পেরে গেছিস, বাস এই তো, এতটা পড়লেই আমাদের এখান থেকে নিউমেরিক্যাল হয়ে যাবে। বাকি এই যে পার্টিকুলার টাইপটা দিয়ে যে কোশ্চেনটা, এটা দিয়ে এই ফর্মুলাটা কিন্তু থার্মোডিনামিক্সেও আছে, আবার ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেও রয়েছে, দুটো চ্যাপ্টারই এই ফর্মুলাটা তুই দেখতে পাবি। এবার আমরা আগেরটার মতো একটু বইয়ে মার্ক করে নিই বিষয়টাকে। তাহলে দেখ, আলটিমেট্রিক রিয়াকশন কোশ্চেন্ট করে এটাকে লগে কনভার্ট করে নিতেই পারিস, -2.303 দিয়ে তুই লগ করে নিতেই পারিস, সেটা ব্যাপার না, বা লগ না করলে ই টু দি পাওয়ার টার্মে আসবে, ঠিক আছে। এটাও ফর্মুলা হতে পারে, ডেল জি নট ইকুয়াল টু -RT ln কে কে সি, আমি কে সি নিয়ে নিয়েছিলাম কনসেন্ট্রেশন টার্মে, কে সি কেপি কে এক্স অনেক কিছুই হতে পারে, তাই শুধু কে লিখেছে এরা, লগে করে নিলে এটা, এবার এটাকে অ্যান্টি লগ করলে এটা দাঁড়ায়। আচ্ছা, যদি ব্যাস বিষয়টা হচ্ছে এখান থেকে ডেল জি নটের ভ্যালুটা বেরোচ্ছে -RT ln কে, তাহলে তোর প্রথম যে ইকুয়েশনটা ছিল, দ্যাট মিনস এটা, এখান থেকে আমরা ডেল জি নটের ভ্যালুটা কি পেলাম, সরি, এখান থেকে আমরা ডেল জি নটের ভ্যালুটা কি বার করে নিয়ে এলাম, এই ডেল জি নটের ভ্যালুটা বেরিয়েছে -RT ln কেসি। এটাকে এখানে তুই যদি পুট করে দিস, তাহলে এটাকে এখানে পুট করে দিলে কি আছে, ডেল জি ইকুয়াল টু -RT ln কেসি প্লাস RT ln কিউসি। এবার সিটা না বাদ দিয়ে শুধু কে আর সি, কে আর কিউ লিখতেই পারিস, যে কোনো ইন্ডিভিজুয়াল মানে জেনারেল টার্মে আর কি, আমি কনসেন্ট্রেশন টার্মে নিয়ে নিলাম। সেটা করলে তুই এটা বসিয়ে দে, সেখান থেকে ডেল জি ভ্যালু বেরোবে RT ln কিউ বাই কেসি, এটাও একটা হতে পারে ফর্মুলা, ঠিক আছে, বুঝে গেলি। এবার ওই যে নেগেটিভ পজিটিভের কথাটা বলেছিলাম, এগুলো কিছু কিছু পয়েন্ট, যে 1 নম্বর পয়েন্ট, উপরের যে ফর্মুলাটা লিখেছে না, ওই উপরের ফর্মুলাটা থেকে কিছু কন্ডিশন বার করেছেন, উপরের ফর্মুলা থেকে কিছু কন্ডিশন বার করেছে, যদি এটা থেকে এটা বড় হয় তাহলে ডেল জির ভ্যালুটা নেগেটিভ চলে আসবে, তাহলে রিয়াকশনটা এখনো ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, কিউসির ভ্যালু কম, যদি সমান হয়ে যায় তাহলে ডেল জির ভ্যালুটা জিরো হয়ে যাবে অ্যাজ ইকুইলিব্রিয়াম, কিউসিটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা গ্রেটার দেন জিরো হবে, মানে ফরওয়ার্ডটা হবে না, এখন কিছুটা ব্যাকওয়ার্ড রিয়াকশনে হবে, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনে ডেল জি গ্রেটার দেন জিরো হয়ে গেছে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনে ডেল জি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস, ফরওয়ার্ডটা যেই মোমেন্টে নন স্পন্টেনিয়াস হয়ে যাবে অটোমেটিক্যালি ব্যাকওয়ার্ডটা স্পন্টেনিয়াস হয়ে যাবে, ঠিক আছে। এবার কে এর সাথে যে সম্পর্কটা, এই যে কে এর সাথে যে সম্পর্কটা সেখানে সেটা এখানে ক্যালকুলেট করেছে। আচ্ছা, এটা বলে নিয়েছে, এটা এলএন কেসি লিখেছে, এটা কেসিও হতে পারে কেপিও হতে পারে, আমি ওখানে লেখার সময় কনসেন্ট্রেশন টার্মে লিখেছি, তো ওটা কেসি কেপি কে এক্স তিনটেই হতে পারে। এবার এখান থেকে দুটো কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশনটা দেখ, সেটা হচ্ছে যদি লেস দেন জিরো হয় তখন কে এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হবে, গ্রেটার দেন জিরো হলে কে এর ভ্যালু লেস দেন ওয়ান হবে, এক্ষুনি সেটা দেখালাম। এই তো এইগুলোই বলেছে, যেগুলো হাইলাইট করে দিলাম, যে পয়েন্ট তিনটে পড়তে বললাম আর যেগুলো গোল গোল করে দিলাম ওইগুলোকে একটু হাইলাইট করে নিবি, আর যেটা আমি এখানে লিখে দিলাম এইটা তোর ছোট্ট একটা নোটের মতো দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এই যে পয়েন্টটা, 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, এইটা হলো তোর একটা ছোট্ট পয়েন্ট বা ছোট্ট নোট, আর তার ডিটেলে কোথায় লেখা আছে, বইয়ে লেখা আছে, তাহলে বইয়ের ওই পয়েন্টগুলো একবার পড়ে নিবি, নেক্সট টাইম এই পয়েন্টগুলো পড়ারও দরকার পড়বে না, তুই জানিস ভেতরে কি লেখা রয়েছে, ঠিক আছে। বেশ, এই থার্ড ব্র্যাকেটটা লাগবে না অতটা। এবার আমরা লাসাতেলিয়ারের প্রিন্সিপালের দিকে চলে যাব, ঠিক আছে। লাসাতেলিয়ারের প্রিন্সিপালটা পড়ে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ইকুইলিব্রিয়াম, বেশিক্ষণ লাগেনি, 18 মিনিট হয়ে যায়, আর 18-20 মিনিটে এটা 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, আগেরটা 1.5 ঘন্টা ক্লাস গেছে, এটা 1 ঘন্টাতে হয়ে যাবে। আচ্ছা, লাসাতেলির প্রিন্সিপাল মোটামুটি মোটামুটি অর্থে মানে মোটামুটি মেনটা, লাসাতেলির প্রিন্সিপাল কি বলছে, মেন জিস্ট সেটা হচ্ছে তুই একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, ঠিক আছে। এবার ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর তুই যদি বাইরে থেকে সার্টেন একটা প্রোডাক্ট এবং সাবস্ট্রেট সার্টেন একটা কন্ডিশন মানে সার্টেন একটা কনসেন্ট্রেশনে পৌঁছানোর পর বা ইকুইলিব্রিয়াম পৌঁছে যাওয়ার পর তাদের একটা সার্টেন কনসেন্ট্রেশন আছে, এবার তুই যদি বাইরে থেকে সাবস্ট্রেট বা প্রোডাক্ট বাড়িয়ে বা কমিয়ে দিস, দ্যাট মিনস কনসেন্ট্রেশনটাকে তুই যদি নষ্ট করে দিস, তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। এবার কারোর মনে এই কথাটা খটকা লাগতে পারে, স্যার আগের দিন বললেন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না বলেছিলেন। অবশ্যই নির্ভর করে না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা, তুই যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশন ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, রাইট, তখন যদি যে কনসেন্ট্রেশনে তারা ইকুইলিব্রিয়াম রিচ করেছে সেই কনসেন্ট্রেশনটাকে তুই যদি নষ্ট করে দিস, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে, যেই তুই ওটাতে
সাবস্ট্রেট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাকে নড়াচড়া করে দিয়েছিস, তখন কিন্তু মানে যে কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম রিচ করেছে, এবার বাইরে থেকে লেটসে তুই এক্সট্রা সাবস্ট্রেট অ্যাড করে দিলি, এক্সট্রা সাবস্ট্রেট যেই অ্যাড করে দিলি ওটা তো আর ইকুইলিব্রিয়ামে থাকলো না, তাহলে ওটা আর কেসিতে থাকলো না, ওটা কিউসি হয়ে গেছে। এবার রিয়াকশনটা আবার দেখবো কোন দিকে হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনো একদিকে হয়ে বুঝবো কোন দিকে হবে, এক্ষেত্রে ফরওয়ার্ডে হবে, যেটা যে কন্ডিশনটা আমি দিলাম যে সাবস্ট্রেট অ্যাড করে দিয়েছি, তাহলে ফরওয়ার্ডে রিয়াকশনটা হয়ে আবার সে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে রিচ করবে। ঠিক আছে, আগে যে কনসেন্ট্রেশনে ইকুইলিব্রিয়াম পৌঁছেছিল সেই কনসেন্ট্রেশনে সে পৌঁছাতে পারবে না, স্বাভাবিকভাবেই তুই এক্সট্রা সাবস্ট্রেট অ্যাড করে দিয়েছিস, অন্য কোনো একটা কনসেন্ট্রেশনে সে ইকুইলিব্রিয়াম রিচ করবে, কিন্তু যখন সে আবার ইকুইলিব্রিয়াম রিচ করবে কেসির ভ্যালুটা আগের ভ্যালুর সাথে সেম হয়ে যাবে। এবার বলিস না স্যার কনসেন্ট্রেশনটা তো আগে একটা সার্টেন কনসেন্ট্রেশনে তার ইকুইলিব্রিয়াম রিচ করেছিল, এক্ষুনি নতুন কোনো মানে এক্সট্রা কনসেন্ট্রেশন মানে এক্সট্রা সাবস্ট্রেট অ্যাড করে দেওয়ার পর নতুন যখন ইকুইলিব্রিয়ামটা রিচ করবে তখন তো কনসেন্ট্রেশন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, নতুন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এসেছে, তাহলে কেসির ভ্যালু কি করে সেম থাকে? কেসির ভ্যালু সেম থাকে তার কারণটা হচ্ছে কেসি হচ্ছে প্রোডাক্ট আর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের একটা রেশিও, 40/20ও হচ্ছে 2:1, 4/2ও হচ্ছে 2:1, ঠিক আছে। সো রেশিওটা চেঞ্জ হবে না। প্রোডাক্ট তুই যখন এক্সট্রা সাবস্ট্রেট অ্যাড করেছিস, এক্সট্রা সাবস্ট্রেট অ্যাড করার ফলে কিন্তু এক্সট্রা প্রোডাক্টও তৈরি হয়েছে কিছুটা, সাবস্ট্রেটও কিন্তু আগের থেকে একটু বেশি আছে, আগেরটাই কি ছিল প্রোডাক্টও কম ছিল সাবস্ট্রেটও কম ছিল, এখন সাবস্ট্রেটও এক্সট্রা যেই অ্যাড করে দিয়েছিস প্রোডাক্টও কিন্তু কিছুটা এক্সট্রা তৈরি হয়ে ইকুইলিব্রিয়ামটা রিএস্টাবলিশ করেছে, সো কেসির ভ্যালুটা আবার আগের কন্ডিশনে ব্যাক করে এসেছে, সো কেসি চেঞ্জ হয়নি, ইকুইলিব্রিয়ামটাকে তুই নষ্ট করে দিয়েছিলি, এটা কনসেন্ট্রেশনের ব্যাপার। শুধু যে কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে তাই নয়, তুই যদি প্রেসার বাড়াস বা প্রেসার কমাস সেটার উপরেও নির্ভর করবে, অলওয়েজ করবে না, কিছু কন্ডিশন আছে, প্রেসারের কন্ডিশনটা যখন বলবো তখন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কি আছে, টেম্পারেচার, টেম্পারেচার কমালে বা বাড়ালে রিয়াকশনের একটা কমা বাড়ার হবে, এটা তো কমন সেন্সই বলছে, কারণ টেম্পারেচার তুই যদি বাড়াস তাহলে মলিকিউলগুলো অনেক ফাস্টার মুভ করবে ভিতরে, মলিকিউলগুলো যত বেশি ফাস্টার মুভ করবে তত সে তার ডিজায়ার্ড মলিকিউলের সাথে কলিশনটা বেশি করবে, যদি কলিশন বেশি হয়, কলিশন হলেই যে প্রোডাক্ট হবে তা নয়, কলিশন হলো হওয়ার সাথে সাথে শুধু কলিশন হলে হবে না, ইফেক্টিভ কলিশন লাগবে, তবে গিয়ে যেমন হাইড্রোজেন আর নাইট্রোজেন রিয়াকশন করে যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তোকে একটা হাইড্রোজেন না একটা নাইট্রোজেন মলিকিউলের সাথে তিনটে হাইড্রোজেন মলিকিউলকে কোলাইড করতে হবে, তাহলে এই পার্টিকুলার কন্ডিশনের কোলাইড হতে হবে, তাহলে ইফেক্টিভ কলিশন লাগবে, ইফেক্টিভ কলিশন বাড়লে প্রোডাক্টও বাড়বে। সো যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, সব ক্ষেত্রে নয়, আবার আমি এমনি কথার কথা বলছি, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এটা, তাহলে লেটস সে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে, এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এক্সোথার্মিক রিয়াকশনের সিস্টেমটা কি চাইছে, যে ঠিক আছে যখন এক্সোথার্মিক এন্ডোথার্মিক বলবো হঠাৎ করে বললে প্রবলেম হচ্ছে বুঝতে, আমি রিয়াকশনের রেটের রেসপেক্টে বলছি, ঠিক আছে, প্রোডাক্ট কতটা বেশি হবে কম হবে সেটা অন্য ঘটনা, রিয়াকশন রেটের কথাটা যদি বলি, তো রিয়াকশন রেট কি হবে, টেম্পারেচার তুই যদি বাড়াস মলিকিউলগুলো বেশি জোরে মুভ করবে, মলিকিউলগুলো যদি বেশি ফাস্টার মুভ করে তাহলে তারা কলিশনে একে অপরের সাথে বেশি করবে, একে অপরের সাথে যদি কলিশন বেশি করে তাহলে ইফেক্টিভ কলিশনের সংখ্যাও বাড়বে, প্রোডাক্টও বাড়বে, প্রোডাক্ট তৈরি হওয়ার স্পিডটা বাড়বে, তো এটাই সব কথা নয়, এক্সোথার্মিক এন্ডোথার্মিকের ব্যাপারটাও রয়েছে। আচ্ছা, এখান থেকেই একটা যেই অ্যাডভান্সের কোশ্চেন এসেছিল 2015-তে, তো সেই কোশ্চেনটা আমি টাইম পেলে কালকে একবার আলোচনা করে দেবো, যে রেট কনস্ট্যান্টের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডিফারেন্সটা ওই কোশ্চেনটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবি। সো আগের দিনও বলেছিলাম রেট কনস্ট্যান্ট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, রেট কনস্ট্যান্ট বা ওখান থেকে রেট কনস্ট্যান্টের ওখানে ভ্যালু থেকে আমরা জানতে পারবো যে একটা রিয়াকশন কতটা ফাস্টার হচ্ছে বা কতটা স্লোয়ার হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে আমরা বুঝতে পারবো সে ইকুইলিব্রিয়াম রিচ করে গেলে কতটা রিয়াকশন হওয়ার পর ইকুইলিব্রিয়াম রিচ করেছে, প্রোডাক্ট বেশি না সাবস্ট্রেট বেশি, না দুজনাই কম্পারেবল অ্যামাউন্টে রয়েছে, আর কিন্তু কত তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম রিচ করেছে সেটা আমরা বলতে পারবো না, সেটার জন্য আমার কেমিক্যাল কাইনেটিক্স লাগবে। আচ্ছা বেশ, পয়েন্টটা হলে বা তাড়াতাড়ি লাসাতিলের প্রিন্সিপালটা বলি, তাহলে যে যে কন্ডিশনগুলো একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামকে নষ্ট করে দিতে পারে, এখন আমি কনসেন্ট্রেশনের কথা বললাম, প্রেসারের কথা বললাম, টেম্পারেচারের কথা বললাম, ব্র্যাকেটে দেওয়া আছে দেখ, চাপ উষ্ণতা গারত্ব, তাহলে যে কন্ডিশনগুলো একটা ইকুইলিব্রিয়ামকে নিয়ন্ত্রণ করে সেই কন্ডিশনগুলোকে তুই যদি নষ্ট করিস কিছুভাবে, সো টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে, প্রেসার বাড়িয়ে কমিয়ে, কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে, তাহলে ইকুইলিব্রিয়ামটা ওই চেঞ্জটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে, ঠিক আছে, দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামটা যদি নষ্ট হয়ে যায় ইকুইলিব্রিয়ামটাকে সিস্টেম আবার রিএস্টাবলিশ করার চেষ্টা করবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে লাসাতিলিয়ার প্রিন্সিপাল, আমরা এবার কন্ডিশনগুলো পড়ে নেবো, বেশিক্ষণ লাগবে না, টুক করে হয়ে যাবে, বইয়ে বহু কথা লেখা রয়েছে, তারপরে তো আমি বইয়ে মার্ক করে দেবো। প্রথম কন্ডিশনটা হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে প্রথম হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন টার্ম পড়ছি, বলতে চাইলাম ধর এ থেকে পি এই প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবার কি বলবো, এবার ব্যাপারটা হচ্ছে
ইকুইলিব্রিয়ামে তুই যদি কনসেন্ট্রেশন কারোর একজনের বাড়িয়ে দিস না, কারোর একজনের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, রিয়াকশনটা এমন একদিকে হবে যেন ওই বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনটাকে সে কমাতে পারে। ওই যে বললাম যে যে ইফেক্টগুলো ইকুইলিব্রিয়ামকে নষ্ট করতে পারে সেই ইফেক্টগুলোকে রেজিস্ট করার চেষ্টা করবে। দ্যাট মিনস বাড়িয়ে দিলে কনসেন্ট্রেশন কমানোর চেষ্টা করবে, সেটা করার জন্য যেদিকে রিয়াকশন হওয়া দরকার সেদিকে হবে। আর যদি কনসেন্ট্রেশন কমিয়ে দিই তাহলে কমিয়ে দেওয়া ইফেক্টকে আটকাবে, তাহলে কমে গেলে কনসেন্ট্রেশন বাড়াতে চাইবে। তাহলে এমন একদিকে রিয়াকশন হবে যেদিকে সে কমে যাওয়া কনসেন্ট্রেশনকে বাড়িয়ে তুলতে পারে। তাহলে প্রথম কন্ডিশনে আসি, এ পয়েন্টে আমি সাবস্ট্রেটের রেসপেক্টে বলছি, ঠিক আছে? তাহলে সাবস্ট্রেট থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে সাবস্ট্রেটের আমি কনসেন্ট্রেশন বলতে চাইছি, দ্যাট মিনস এ। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমি ইনক্রিজ করব, আরেকটা কন্ডিশন আমি দেবো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনকে আমি ডিক্রিজ করব, এই দুটো কন্ডিশন। আর এদিকে বি পয়েন্ট করি, যেদিকে আমি লিখবো প্রোডাক্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে একবার বাড়াবো আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে আমি কমাবো। যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে যে কোনো একজনের, সবারই যার ইচ্ছে, মানে এক মাল্টিপল প্রোডাক্ট আছে যে কোনো একজনের বাড়ানো তাতেও যা হবে, যে কোনো একজনের তুই যদি কমিয়ে দে তাতেও তাই হবে, সবারই বাড়িয়ে দে সবারই কমিয়ে দে একই ব্যাপার। আচ্ছা, এবার বেড়ে যাওয়া কন্ডিশনের কথাটা বলি। তাহলে কি বললাম, বেড়ে গেলে এই ইফেক্টটাকে সে রেজিস্ট করার চেষ্টা করবে, তাহলে বেড়ে গেলে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, রাইট? তাহলে বেড়ে গেলে কমিয়ে দিতে চাইবে। সাবস্ট্রেটের পরিমাণ যদি বেড়ে যায়, কোন দিকে রিয়াকশন হলে বেড়ে যাওয়াটা কমবে, সাবস্ট্রেট কোন দিকে কমছে, সাবস্ট্রেট যত প্রোডাক্টের দিকে শিফট হবে তত সাবস্ট্রেট কমে। তাহলে সাবস্ট্রেটের কন্ডিশনটা কনসেন্ট্রেশনটা বাড়ছে, তাহলে যদি ফরওয়ার্ড দিকে রিয়াকশনটা বেড়ে যায় তাহলে বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনটাকে কমাতে পারবে। তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা বাড়লে রিয়াকশনটা কোন দিকে হবে, রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা যদি বেড়ে যায়, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কোন দিকে রিয়াকশন হলে কমবে, ব্যাকওয়ার্ডে হলে নিশ্চয়ই। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা যদি বেড়ে যায় রিয়াকশনটা কোন দিকে হবে, রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে হবে। দেন যদি আমি সাবস্ট্রেটের কথা বলি, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা যদি কমে যায়, কমে যাওয়া কনসেন্ট্রেশনকে বাড়াতে চাইবে, তাহলে এ এর কনসেন্ট্রেশন যদি কমে যায়, এ এর কনসেন্ট্রেশন বাড়বে কোন দিকে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হলে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ব্যাকওয়ার্ড। দ্যাট মিনস প্রোডাক্টের জন্য যা যা হবে সাবস্ট্রেট উল্টো উল্টো হবে। প্রোডাক্টের যদি কনসেন্ট্রেশন কমে যায় তাহলে রিয়াকশনটা কোন দিকে হলে প্রোডাক্টের কমে যাওয়া কনসেন্ট্রেশনটা বাড়বে, ফরওয়ার্ডে হলে। ফরওয়ার্ডে রিয়াকশন হলেই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে। এই তো কন্ডিশন। তাহলে কনসেন্ট্রেশন বুঝে গেলে, আর কিচ্ছু নেই, এইটুকুই। এবার বইয়ে এগুলোকে একটু ডিটেলে ব্যাখ্যা করেছে, কিছু এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে হয়তো এক্সপ্লেন করবে, আরো এটাকে ডিটেলে লিখবে, তোকে বোঝানোর চেষ্টা করবে, যেটা আমি এতক্ষণ ধরে মুখে বললাম সেটাকেই হয়তো লিখে দেখাবে, হয়তো নয় সেটাকেই লিখে দেখাবে, দিয়ে পাতাটা বেড়ে যায় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। এবার আমরা চলে যাব টেম্পারেচার, তারপরে আমরা প্রেসার। টেম্পারেচারটাকে পড়ে নিই, ঠিক আছে? টেম্পারেচারটা পড়াতে গিয়ে আমি আগে দুটো গ্রাফ দেখাবো। এই গ্রাফটা শুধু যে এখানে লাগবে তাই নয়, এই গ্রাফটা আমাকে পরের বছরও তোদের পড়াতে হবে কেমিক্যাল কাইনেটিক্সে। ওই গ্রাফটা কেমিক্যাল কাইনেটিক্সের শেষে আসে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলি আমরা এটাকে। বুঝতে পারছি কথাটা? তাহলে আগের দিনের মতনই আমি এখানে গ্রাফটা ড্র করে নিই। গ্রাফ মানে আগে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটারের একটা গ্রাফ করে নিই। এটা কপি পেস্ট করে নেবো, তাহলেই পেয়ে যাবো আমাদের। বাস, হয়ে গেল। আগে কপি পেস্ট আগে কপি পেস্ট করার আগে লিখে নিই। একদিকে আমরা নেব এনার্জি, ঠিক আছে? এনার্জিকে আমরা এনথালপি বলতে পারি, তাই আমি এইচ লিখছি, ঠিক আছে? একটা দিকে সাইডকে আমি লিখছি এনার্জি, এনার্জি মানে এইচ, এনথালপি হিট এনার্জি, ঠিক আছে? কিছুই না, এটা হিট এনার্জি। আর এদিকে আমি নেব রিয়াকশন কোঅর্ডিনেট, মানে সময়ের সাথে সাথে রিয়াকশনটা এগিয়ে যাচ্ছে। আরসি মানে রিমোট কন্ট্রোল না, রিয়াকশন কোঅর্ডিনেট। বই লেখা থাকবে দেখবি। ক্লোন। পাশাপাশি এক্সো আর এন্ডোকে আমি তুলনা করে দিতে পারবো, দেখতে পাচ্ছি না ঠিক করে, ঠিক আছে? হয়ে গেছে। আর একটা কি করে, এদের মধ্যে আমি একটা সেপারেট করে দিই, বিষয় দুটোকে আমি সেপারেট করে দিই, এদের মধ্যে গ্যাপ করে দিই একটা, কারণ কিছু প্রপার্টি লিখবো পাশে পাশে। একটা এক্সোথার্মিক রিয়াকশন দেখাবো, একটা এন্ডোথার্মিক রিয়াকশন দেখাবো, তাদের মধ্যে প্রপার্টি ডিফারেন্সটা করব, ঠিক আছে? এই আমি সেপারেশন লাইন করে দিলাম, এবার এক এক করে বদলে দেখ। দুটো ক্ষেত্রে আমি সেম রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি, দুটো ক্ষেত্রে আমি সেম রিয়াকশন নিচ্ছি, মানে ধরে নে এ থেকে পি তৈরি হচ্ছে, হ্যাঁ, এ থেকে পি তৈরি হচ্ছে, আমি এই রিয়াকশনটা নিচ্ছি। এ হচ্ছে সাবস্ট্রেট, পি হচ্ছে প্রোডাক্ট। বইয়ে এবিসি এ বিবি সি সি ডি এরকম লিখতেই পারে। এবার সাবস্ট্রেটের নিজস্ব কিছু একটা এনার্জি রয়েছে, প্রতিটা মলিকিউলের নিজস্ব অলওয়েজ কিছু একটা এনার্জি থাকে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি, ঠিক আছে? তাহলে প্রতিটা মলিকিউলের নিজস্ব কিছু একটা এনার্জি থাকে। তাহলে আমি ধরলাম এ তার একটা নিজস্ব যে এনার্জিটা, সেই নিজস্ব এনার্জিটা এরকম একটা লেভেলে রয়েছে, ঠিক আছে?
তাহলে এ এর নিজস্ব যে এনার্জিটা সেরকম এরকম একটা এনার্জি লেভেলে রয়েছে। এবার প্রতিটা রিয়াকশন হতে গেলে তাকে সেখানে একটা অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করতে হয়। এটা কাইনেটিক্সের পার্ট, কাইনেটিক্সে পড়বি, তাহলে এখানেই জেনে যাচ্ছিস প্রতিটা রিয়াকশন হতে গেলে এরও একটা আলাদা বিষয় রয়েছে। রেডিও অ্যাক্টিভ যে ডিকে গুলো হয়, রেডিও অ্যাক্টিভ ডিকে গুলো ওই পার্টিকুলার রিয়াকশনটার কোনো অ্যাক্টিভেশন এনার্জি লাগে না রেডিও অ্যাক্টিভ ডিকে। তো রেডিও অ্যাক্টিভ ডিকে যদি বাদ দিই, আমাদের অলমোস্ট সমস্ত রিয়াকশনেই কি লাগে, অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করতে হয় রিয়াকশনটা হতে গেলে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, তাহলে সাবস্ট্রেটটার নিজস্ব যে এনার্জি, সেই এনার্জি থেকে তার প্রথমে একটা এনার্জি হাই হবে, তারপরে সে প্রোডাক্টে পরিণত হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি লেভেল ধরলাম। আচ্ছা, তাহলে এটা এইখানটায় রয়েছে আমার সাবস্ট্রেট, এইখানটায় আমার রয়েছে প্রোডাক্ট। এদের মধ্যে যে গ্যাপটা ভালো করে দেখ, ওদিকে রেড সিলেক্ট করলাম আমি এটাকে। হ্যাঁ, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, গ্যাপ মানে এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, প্রোডাক্ট এনার্জি নিশ্চয়ই কম, সাবস্ট্রেট এনার্জি বেশি, এই যে এদের মধ্যে যে গ্যাপটা, এটাকে আমি বলছি ডেল্টা এইচ। ঠিক আছে, তফাৎ। আর একটা দেখ, সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্টটা এসেছি, সাবস্ট্রেটকে প্রথমে কিছুটা এনার্জিতে হাই হতে হয়েছে, কিছুটা হায়ার এনার্জি লেভেলে পৌঁছেছে, এইটাকেই আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি ইএ। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে আমরা কিছু জিনিস ক্যালকুলেট করব। ডেল্টা এইচ লিখলাম, ঠিক আছে, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা আমাদেরকে লিখতে হবে এইচ অফ প্রোডাক্ট, অলওয়েজ প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট, এইচ অফ সাবস্ট্রেট লিখলাম। ঠিক আছে, বল প্রোডাক্টের এনার্জিটা কম, সাবস্ট্রেট এনার্জিটা বেশি, কম থেকে বেশি বাদ দিলে এখান থেকে ভ্যালুটা কি বেরিয়ে আসবে, এখান থেকে ভ্যালুটা বেরিয়ে আসবে নেগেটিভ, রাইট। অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা পড়েছিলাম এনার্জির আগে নেগেটিভ সাইনটা কি বোঝায়, এনার্জি রিলিজ হচ্ছে বোঝায়, তাই তো, এনার্জি এমিট হচ্ছে সিস্টেম থেকে। তো ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ, এই নেগেটিভটা কি বোঝাচ্ছে, এই নেগেটিভটা বোঝাচ্ছে এনার্জি এমিশন হচ্ছে বা এনার্জি এমিট হচ্ছে। কোন একটা সিস্টেম থেকে যদি এনার্জি এমিট হয়, সেই পার্টিকুলার রিয়াকশনকে আমরা কি রিয়াকশন বলি, সেই পার্টিকুলার রিয়াকশনকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন। এটাকে ব্র্যাকেট দিয়ে লেখার আমার কিছু নেই, সেই পার্টিকুলার রিয়াকশনকে আমরা বলি এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিয়াকশন বলি। বাংলায় এক্সোথার্মিক রিয়াকশনকে কি বলে, যে তাপ ছেড়ে দেয়, তাপ দায়ী বিক্রিয়া। ঠিক আছে, এটাকে তাপ মোচিও বলে প্রবাবলি বাংলায়, তাপ প্রবাবলি নয়, মোচি মানে মোচন করা মানে ছেড়ে দাও, তাহলে তাপ দায়ী বা তাপ মোচি রিয়াকশন। ঠিক আছে, বিক্রিয়া, তাহলে এক্সোথার্মিক। আচ্ছা, এটা হলো, এবার এটার গ্রাফটা দেখি। এখানে উল্টো ঘটনাটা হবে, আশা করি বুঝতেই পারছিস। সাবস্ট্রেট কিছু একটা এনার্জি লেভেলে রয়েছে, লেটস সে সাবস্ট্রেটের এই এনার্জি লেভেল, সবারই রিয়াকশন হতে কিছুটা অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন, অ্যাক্টিভেশন এনার্জি গেইন করে প্রোডাক্ট তৈরি হলো, এটা প্রোডাক্টের এনার্জি, এটা প্রোডাক্টের এনার্জি, পিটিটি লিখলাম, দেখেছিস পিটিটি কে, এটা প্রোডাক্টের এনার্জি। সাবস্ট্রেট আর প্রোডাক্টের এনার্জির মধ্যে যে গ্যাপটা, এক্ষেত্রে এবার সাবস্ট্রেট আর প্রোডাক্টের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এই যে গ্যাপটা, এটাকে আমি বললাম ডেল্টা এইচ এই পার্টিকুলার সিচুয়েশনে। আর একটা কি লাগবে, ডেল্টা এইচটাকে একটু সাইড করে লিখি, কেন, কারণ আগে আমাকে অ্যাক্টিভেশন এনার্জিটাও তো দেখাতে হবে, তাই না। অ্যাক্টিভেশন এনার্জি লাইনটা আমি যদি ড্র করি, আগে অ্যাক্টিভেশন এনার্জিটা ড্র করি। সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে আসতে গেলে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোর ইএ, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আর এদের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এদের মধ্যে যে এই যে এনার্জি গ্যাপটা ডেল্টা এইচ, এটার আমরা ভ্যালুটা দেখবো। এবার এক্ষেত্রে আগের মতো করে আমি যদি ডেল্টা এইচটা লিখি সেম ওয়েতে, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু এইচ অবশ্যই প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট। তাহলে দেখ প্রোডাক্টের এনার্জি বেশি, সাবস্ট্রেটের এনার্জি কম, তাহলে এই বিয়োগফলটা কি আসবে, এই বিয়োগফলটা আসবে পজিটিভ। তাহলে এই পজিটিভ, নেগেটিভ ভ্যালু মানে যদি এমিট হয়, তাহলে পজিটিভ মানে কি এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে নেগেটিভ ভ্যালু সাইনটার মানে অ্যাবজর্ব, তো এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে এই পার্টিকুলার রিয়াকশনকে আমরা কি বলবো, বলবো এন্ডোথার্মিক রিয়াকশন, দ্যাট মিন্স তাপগ্রাহী বিক্রিয়া। নামেই বোঝা যাচ্ছে, এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, বাংলাতেও বোঝা যাচ্ছে তাপদায়ী আর তাপগ্রাহী, যে ভাষাতেই বলি না কেন দুটোতেই এটা ইজি ওয়ার্ড, ওয়ার্ড শুনেই বোঝা যাচ্ছে কি হচ্ছে। এবার তোকে রিয়াকশন দেখে বুঝতে পারতে হবে যে তোকে এন্ডোথার্মিক দিয়েছে না এক্সোথার্মিক, ওটা আমাদের ইকুয়েশন লেখাটা দেখে বুঝতে হবে। যেমন ধর আমি বলছি এ থেকে পি যে রিয়াকশনটা হচ্ছে সেটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে এ থেকে পি এইভাবে লিখবে, প্লাস অ্যাজ এ প্রোডাক্ট হিট লিখবে। ঠিক আছে, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে প্রোডাক্টের এনার্জিটা সাবস্ট্রেটের এনার্জির থেকে কম, সাবস্ট্রেট একটা এনার্জি লেভেলে রয়েছে, প্রোডাক্ট একটা লোয়ার এনার্জি লেভেলে রয়েছে, তাহলে ওদের মধ্যে যে গ্যাপটা, যতটা এনার্জি কমলো প্রোডাক্টে, ওই এনার্জিটা কোথায় গেল,
এনার্জিটা হাওয়া হয়ে যেতে পারে না, সেই এনার্জিটা অ্যাজ এ হিট এনার্জি আকারে সিস্টেমের বাইরে বেরিয়ে এসেছে এবং সেই হিট এনার্জিটাকেই আমরা কাজে লাগাচ্ছি যদি কম্বাসন রিয়াকশন হয়। তাহলে কি প্রোডাক্ট তো পেলাম, এবং এদের মধ্যে থেকে প্রোডাক্ট এবং সাবস্ট্রেটের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটাই অ্যাজ এ হিট এনার্জি আমি পেলাম, তাহলে হিট এনার্জি অ্যাজ এ প্রোডাক্ট তৈরি হলো এক্ষেত্রে, তাই তো? তাহলে ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারে, তাহলে প্লাস হিট এইভাবে লিখতে পারে, কারণ কনফিউশন যেন না হয়। স্যার আপনি বলেছিলেন ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ আসবে, এখানে তো প্লাস হিট লেখা রয়েছে, ইকুয়েশনের ভেতরে লেখা রয়েছে প্লাস হিট, প্রোডাক্ট সাইডে প্লাস হিট আছে, তাহলে অ্যাজ এ প্রোডাক্ট হিট পাচ্ছিস, মানে অ্যাজ এ হিট এনার্জি পাচ্ছিস তুই। অথবা এটাকে এভাবেও লেখা যেতে পারে, পি সেমিকোলন দিয়ে ডেল্টা এইচ এর একটা ভ্যালু লেখা থাকবে, যেটা নেগেটিভে কিছু লেখা থাকবে, জুলে ক্যালোরিতে কিছু একটা জুলেই থাকবে লেটস। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে, যদি রিয়াকশনের ভেতরে লেখা থাকে তাহলে লিখবে এ থেকে পি প্লাস হিট লেখা থাকবে, আর এন্ডোথার্মিক রিয়াকশনে কি লেখা থাকবে এইভাবে, এ সাবস্ট্রেট সাইডে হিট লেখা আছে, দ্যাট মিনস এ হিটটাকে অ্যাবজর্ব করছে, এ যেটা লোয়ার এনার্জি লেভেলে রয়েছে সে কিছুটা হিট এনার্জি অ্যাবজর্ব করে প্রোডাক্টের এনার্জি লেভেল অবধি পৌঁছালো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে, এরকম করে লিখবো আমরা প্রোডাক্ট। অথবা এটাকে এইভাবে লিখতে পারে, এ থেকে পি তৈরি হচ্ছে, সেমিকোলন দিয়ে ডেল্টা এইচ এর ভ্যালুটা লেখা থাকবে পজিটিভ। এইভাবে তোকে এক্সো বা এন্ডো বুঝতে হবে। আশা করি এইটা যা বোঝালাম এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের কনসেপ্টটা বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস বিষয়টা, ঠিক আছে? বেশ, এবার আমরা লাসাতিলের প্রিন্সিপালের দিকে চলে যাই। এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য কি কি হবে সেম ওয়েতে আমি ট্যাবুলেশন করে ফেলি। এক্সোথার্মিক রিয়াকশন, একদিকে আমি এক্সোথার্মিক রিয়াকশনের টেবিল করি, এটাকে একটু ছোট করি। একদিকে আমি এক্সোথার্মিক লিখলাম, এক্সো লিখলাম, আর একদিকে আমি এন্ডো লিখলাম। দুটো কন্ডিশন কি আসবে, একবার আমি টেম্পারেচার ইনক্রিজ করব, 2 নম্বর কন্ডিশনে কি হবে, টেম্পারেচার আমি ডিক্রিজ করব। এক্ষেত্রেও 1 নম্বর কন্ডিশনে আমি প্রথম কন্ডিশনে টেম্পারেচার ইনক্রিজ করব, সেকেন্ড কন্ডিশনে আমি টেম্পারেচারকে ডিক্রিজ করব। এবার ভালো করে ভাব, এক্সোথার্মিক রিয়াকশনে সিস্টেম কি চাইছে, হিট রিলিজ করতে চাইছে, তাই তো? কারণ এখানে অ্যাজ এ প্রোডাক্ট হিট এনার্জি আছে, তাহলে সিস্টেম হিট রিলিজ করতে চাইছে। সিস্টেম হিট রিলিজ করছে, কে ওটা অ্যাবজর্ব করছে? সিস্টেম যদি হিট রিলিজ করে, অ্যাবজর্ব নিশ্চয়ই তার আশেপাশে সারাউন্ডিংসই করছে, পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই অ্যাবজর্ব করবে। এবার বল, যদি পারিপার্শ্বিক সিচুয়েশনটা, ধর তোর কাছে একটা ফুটন্ত জল রয়েছে, জল ফুটিয়ে তুই তোর পাশে রাখলি, জল হিট রিলিজ করবে করতে করতে রুম টেম্পারেচারে নেমে আসবে। তোর যদি পাশেই রেখে দিস জলটা কি হিট ছাড়তে ছাড়তে বরফ হয়ে যাবে? নিশ্চয়ই হবে না। তো জলটা কতক্ষণ অবধি হিট ছাড়তে পেরেছে, সারাউন্ডিংসে যতক্ষণ পর্যন্ত ওর থেকে ছেড়ে দেওয়া হিটটাকে নিতে চেয়েছে ততক্ষণ। দ্যাট মিনস যেই মোমেন্টে ওই ওয়াটারটা সারাউন্ডিংসের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এসেছে বা টেম্পারেচারটা সেম হয়ে গেছে, আর সে হিট এনার্জি রিলিজ করছে না। তাহলে হিট এনার্জি রিলিজ করতে গেলে আমার কি লাগছে, যে হিট এনার্জি রিলিজ করতে গেলে কি লাগছে, সারাউন্ডিংসের টেম্পারেচারটা কম লাগছে। তাহলে সারাউন্ডিংস হচ্ছে সিঙ্ক, হিট অ্যাবজর্ব করে নিচ্ছে সিস্টেমটা থেকে। তাহলে আমি যদি হিট ছাড়তে চাই, আমি যদি আমার সিম্পল হিউম্যান বডির জন্য বল না, গ্রীষ্মকালে গরম বেশি লাগে, স্বাভাবিক সারাউন্ডিংসটা গরম, শীতকালে ঠান্ডা বেশি লাগে কেন, শরীর কেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ সারাউন্ডিংসের টেম্পারেচারটা কম শরীরের টেম্পারেচার থেকে। তাহলে শরীর সহজে হিট এনার্জি রিলিজ করে দিয়ে শরীরটা ঠান্ডা হয়ে যায়। যদি তুই ইন্টারনালি, তোর শরীরের ভিতরে তো অনেক এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে, তাই না? তবে কি তো বডি হিটটা মেনটেন থাকছে, সেটা তুই যদি না কম্পেনসেট করতে পারিস, হাত পা ঠান্ডা হয়েই যাবে, রাইট? এবার তখন আমরা হাত ঘষে এটাকে গরম করে ফেলছি কেন, স্বাভাবিক মলিকুলার ফ্রিকশন এক্সট্রা হিট এনার্জি জেনারেট করবে, যাই হোক ওটা তো অন্য প্রসঙ্গই। তাহলে এবার ভাব, সিস্টেম হিট এনার্জি রিলিজ করতে চাইছে, সিস্টেমের রিলিজড হিটটাকে তো কেউ অ্যাবজর্ব করবে, কে অ্যাবজর্ব করছে, সারাউন্ডিংস। তাহলে সারাউন্ডিংসের টেম্পারেচারটা 2 নম্বর পয়েন্টে ধর, তাহলে সিস্টেম হিট এনার্জি রিলিজ করছে, সারাউন্ডিংসের টেম্পারেচারটা আমি যত কম রাখতে পারবো, রাইট, সিস্টেম তত বেশি হিট এনার্জি রিলিজ করতে চাইবে। এক্ষেত্রে ধরে নিয়েছি ফরওয়ার্ড রিয়াকশনটা এক্সো, ঠিক আছে? এটার জন্য আমি বলেছি ফরওয়ার্ডটা এক্সো, অলওয়েজ দুটো কন্ডিশনেই ধরে নিয়েছি, এটা ফরওয়ার্ডটা এক্সো, এটাই ধরে নিয়েছি কোন একটা রিয়াকশন যার ফরওয়ার্ডটা এন্ডো, ঠিক আছে? সেটা ভেবে কিন্তু, তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশন হলে সে হিট এনার্জি রিলিজ করতে চায়। সারাউন্ডিংসের টেম্পারেচার কম হলে সিস্টেমের রিলিজ হিটটাকে ভালো করে অ্যাবজর্ব করবে। তাহলে সিস্টেমের রিলিজ হিটটা যদি সারাউন্ডিংস ভালো করে অ্যাবজর্ব করে, তাহলে সিস্টেম ভালোভাবে ফরওয়ার্ডে রিয়াকশন করতে চাইবে। ফরওয়ার্ডে রিয়াকশন করলে কি হবে, সে হিট এনার্জি রিলিজ করবে। সে রিলিজ করবে কেন, কারণ সারাউন্ডিংস ওটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের জন্য সারাউন্ডিংসের টেম্পারেচার আমি যত কম রাখতে পারবো, রিয়াকশনটা কোন দিকে হবে, ফরওয়ার্ডে হবে। আচ্ছা, এবার সারাউন্ডিংসের টেম্পারেচারটা আমি যদি হাই রাখি, বেশি রাখি, তাহলে সিস্টেমের রিলিজ হিটটা অ্যাবজর্ব ভালোভাবে হবে না। সিস্টেমের রিলিজ হিটটা যদি ভালোভাবে অ্যাবজর্ব না হয়, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনটা ভালো করে হবে না। তখন কোন রিয়াকশনটা হতে চাইবে, তখন বরঞ্চ উল্টোটা হবে।
তখন ব্যাকওয়ার্ড হবে। এক্ষেত্রে এক্স্যাক্টলি অপোজিটটা হয়ে যাবে, আমি চোখ বুজে লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে বাড়লে ব্যাকওয়ার্ড, এখানে বাড়লে ফরওয়ার্ড হবে স্বাভাবিকভাবেই। কেন? এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে সিস্টেম হিট অ্যাবজর্ব করবে। সিস্টেম হিটটা কোথা থেকে অ্যাবজর্ব করবে? সারাউন্ডিংস এর থেকে। সারাউন্ডিংস এর টেম্পারেচার যত বেশি হবে তত সারাউন্ডিংস এর কাছ থেকে সিস্টেমের হিট এনার্জি অ্যাবজর্পশনটা সুবিধা হবে। তাহলে টেম্পারেচার হাই হলে কি হবে? সিস্টেম ভালো করে হিট এনার্জি অ্যাবজর্ব করে ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশন করবে। এবার যদি বাইরের টেম্পারেচারটা হাই না হয় তাহলে সিস্টেম ভালো করে হিট এনার্জি অ্যাবজর্ব করতে পারবে না। সিস্টেম হিট এনার্জি যদি অ্যাবজর্ব না করতে পারে তাহলে ফরওয়ার্ডের রিয়াকশন হবে না, কারণ ধরে নিয়েছি ফরওয়ার্ডটা এন্ড। তাহলে তখন কোন রিয়াকশনটা হবে? তখন ব্যাকওয়ার্ডটা হবে। ঠিক আছে, এই তো ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবো, কোনো উভমুখী বিক্রিয়ার এ থেকে পি প্রোডাক্ট ধর উভমুখী বিক্রিয়া যদি ফরওয়ার্ডটা এন্ডো হয় ব্যাকওয়ার্ডটা এক্সো হবে, বা ফরওয়ার্ডটা যদি এন্ডো হয়, ফরওয়ার্ডটা যদি এক্সো হয় ব্যাকওয়ার্ডটা এন্ডো। একই কথাকে দুবার বললাম, আরেকবার বলছি, যদি ফরওয়ার্ডটা এক্সো হয় ব্যাকওয়ার্ডটা এন্ডো হবে, আর যদি ফরওয়ার্ডটা এন্ডো হয় তাহলে ব্যাকওয়ার্ডটা এক্সো হবে, এটাই বলার। আচ্ছা, তাহলে আমরা টেম্পারেচারের বিষয়টাও শিখে গেলাম। এবার আমাদের মেন পয়েন্টের মধ্যে এটাই লাস্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা হলো প্রেসার। প্রেসারের জন্য কি বুঝবো? প্রেসারের জন্য আমাদের প্রেসার কার জন্য আসবে? গ্যাসিয়াস সিস্টেমের জন্য। প্রথমেই আমরা যখন প্রেসারের কথা আলোচনা করব, এটা অনলি ফর গ্যাসিয়াস সিস্টেম। অনলি ফর গ্যাসিয়াস সিস্টেম, ঠিক আছে? তাহলে গ্যাসিয়াস সিস্টেমের জন্য হবে। এবার কি হবে? ধর আগের দিন গ্যাসের প্রেসার আমি বুঝিয়েছিলাম। কি ইন্টারনালি যে মলিকিউলগুলো রয়েছে গ্যাসের ইন্টারনাল ওয়ালে যে কোলাইড করছে, তার ফলে ইউনিট এরিয়াতে যে ফোর্স দিচ্ছে সেটাই গ্যাসের প্রেসার। এবার যদি তুই বাইরে থেকে প্রেসার ইনক্রিজ করে দিস, বাইরে থেকে তুই যদি টোটাল প্রেসারটা ইনক্রিজ করে দিস, তখন সিস্টেম কি চাইবে? রিয়াকশনটাকে এমন একদিকে ঘটাতে চাইবে যার ফলে সে ওই বেড়ে যাওয়া প্রেসারটাকে কমিয়ে ফেলতে পারে কিছুটা। ঠিক আছে, যেমন এটা একটা এক্সাম্পল দিয়েই বলতে হবে, তাছাড়া উপায় নেই। যেমন 3H2 থেকে 3H2 প্লাস N2 সাথে রিয়াকশন করে আমাদের 2NH3 তৈরি হয় গ্যাসিয়াস, এগুলো সব ব্র্যাকেটে জি। ঠিক আছে, এটারও ব্র্যাকেটে জি, এটারও ব্র্যাকেটে জি, মানে সব গ্যাসিয়াস রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, গ্যাসিয়াস রিয়াকশনের ক্ষেত্রে, তোকে দেখে নিতে হবে টোটাল সাবস্ট্রেট কতগুলো? 4টে। মোলে বললে 4 মোল। প্রোডাক্ট কতগুলো? 2 মোল। তাহলে রিয়াকশনে তুই যদি প্রেসার ইনক্রিজ করিস এই পার্টিকুলার রিয়াকশনের জন্য প্রেসার তুই যদি ইনক্রিজ করিস, রিয়াকশনটা এমন একদিকে হবে যেদিকে সে প্রেসার কমাতে পারে। গ্যাসের প্রেসার মানে কি? গ্যাসের মলিকিউলগুলো যে কোলাইড করছে, তাহলে গ্যাসের মলিকিউলটাই যদি কমে যায় তাহলে প্রেসারটাও কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে রিয়াকশনটা, এই পার্টিকুলার রিয়াকশনের জন্য রিয়াকশনটা কোন দিকে হবে? ফরওয়ার্ড ডিরেকশনে হবে। প্রেসার যদি ইনক্রিজ করিস তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে হবে, কারণ ফরওয়ার্ড ডিরেকশনে হলে নাম্বার অফ গ্যাস পার্টিকেল কমছে, মানে প্রেসারটা কমছে। আর তুই যদি প্রেসারটাকে ইনক্রিজ না করে ডিক্রিজ করে দিস তাহলে কমে যে গেলে বাড়াতে চাইবে, এমন একদিকে হবে যেদিকে নাম্বার অফ পার্টিকেলসে বাড়িয়ে ফেলতে পারে, তাহলে কি হবে? ব্যাকওয়ার্ড হবে। ঠিক আছে, অথবা আমি যদি একটা অন্য এক্সাম্পল নিই, ধর PCl5 থেকে PCl3 প্লাস Cl2 সবই গ্যাসিয়াস। এক্ষেত্রে এদিকে একটা, এদিকে ওভারঅলে দুটো, তাহলে এটার কিন্তু উল্টো ঘটনা ঘটবে। প্রেসার বাড়ালে এমন একদিকে হবে যেন রিয়াকশনে পার্টিকেল কমাতে পারে, প্রেসারটা কমিয়ে ফেলতে পারে, তাহলে এক্ষেত্রে রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে হতে শুরু করবে। আর যদি তুই প্রেসারটাকে বাড়ালাম, তাহলে প্রেসারটাকে তুই যদি কমিয়ে দিস তাহলে প্রেসার বাড়াতে চাইবে, সেই সিচুয়েশনে কিন্তু ফরওয়ার্ড হবে। তাহলে প্রেসারের ক্ষেত্রে আমরা আমাদের দেখতে হবে নাম্বার অফ গ্যাস পার্টিকেলস রিয়াকশনে কিরকম আছে। আর একটা কথা বলি, এক্ষেত্রে দেখ ডেল্টা এন এর ভ্যালু কত? ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে 2 - 4, কারণ সি প্লাস ডি জানিস তো। ডেল্টা এন মানে কি? একদিন পড়েছি প্রোডাক্টের সাইডে যতগুলো মলিকিউল, নাম্বার অফ মোল মাইনাস সাবস্ট্রেটের সাইডে, তাহলে 2। এটার যদি ডেল্টা এন বলি, এটা ডেল্টা এন কত? ভুল লিখলাম, এটা 2 কমপ্লিটই করিনি। 2 - 4, 2 - 4, তাহলে এখান থেকে বেরিয়ে হলো -2। বেশ, এখানে কত বেরিয়ে আসছে? 2 - 1, তাহলে বেরিয়ে হলো কত? 1। আমি এটা বলতে চাইছি ডেল এন এর ভ্যালুটা নেগেটিভ আসুক পজিটিভ আসুক কোনো অসুবিধা নেই। যদি এমন কোনো রিয়াকশন পেয়ে যাস যে গ্যাসিয়াস রিয়াকশনে ডেল এন এর ভ্যালুটা 0, সেখানে প্রেসারের কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে সেই রিয়াকশনটা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে ডাজন্ট ইফেক্ট প্রেসার এই পার্টিকুলার গ্যাসিয়াস সিস্টেমকে কোনো ইফেক্টই ফেলতে পারবে না, কারণ যেদিকেই যাক না কেন নাম্বার অফ গ্যাস পার্টিকেল একই। তাহলে প্রেসার বাড়ালে কি হবে, নাম্বার অফ গ্যাস পার্টিকেল কমাতে চাইছে, কোন দিকে যাবে, দুদিকেই তো সমান, তার ফলেই তো ডেল্টা এন এর ভ্যালুটা 0 এসেছে। তাই লিকুইড বা সলিডের জন্য তো আমাদের কোনো অসুবিধাই নেই, প্রেসারের কথা আমরা ভাবছি না, গ্যাসিয়াস সিস্টেমের জন্য ভাবছি। আবার এমন গ্যাসিয়াস সিস্টেম নিতে হবে যেখানে ডেল্টা এন এর ভ্যালুটা যেন ইকুয়াল টু 0 না হয়। ডেল্টা এন এর ভ্যালু ইকুয়াল টু 0 হয়ে গেলে রিঅ্যাকশনটা কোনো একটা পার্টিকুলার দিকে শিফট হতে পারবে না, কারণ সব দিকেই নাম্বার অফ গ্যাস মলিকিউল একই হয়ে গেল প্রেসার। এবার আমাদের কি পড়ে থাকবে, এবার আমরা ওখানে ক্যাটালিস্ট যদি অ্যাড করি, কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশনে যদি আমরা ক্যাটালিস্ট অ্যাড করি তাহলে কি হবে, খুব ইজি জিনিস, ক্যাটালিস্টের গ্রাফটাও দেখিয়ে দিই। ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখলাম, ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে ক্যাটালিস্টের গ্রাফ চলে আসবে আমাদের। 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটারের যদি দুটো লাইন টেনে নিই, 10.8 হয়েছে তাই না, ওটা কোনো ব্যাপার না, এদিকেও 10.8 নিয়ে নেবো। হ্যাঁ 10.6 হলো, বেশ, ওটা ঠিক আছে। তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আগের মতো, যেমন ডেল্টা এইচ এর রেসপেক্টে গ্রাফ টেনেছিলাম, এটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ টেনে নিই, ঠিক আছে। তাহলে এদিকে আমি এইচ নিলাম আর এদিকে আমি রিঅ্যাকশন কোঅর্ডিনেট নিলাম। এবার সাবস্ট্রেট একটু উপরে নিই, সাবস্ট্রেট প্রোডাক্ট, ঠিক আছে, ক্যাটালিস্ট ছাড়া। এবার একটা রিঅ্যাকশনে ক্যাটালিস্ট কি করে ভালো করে মনে রাখবো, একটা রিঅ্যাকশন যদি নিজে থেকে না হয়, মানে ফরওয়ার্ড ডিরেকশনে একটা রিঅ্যাকশন যদি স্বতঃস্ফূর্ত না হয়, ক্যাটালিস্টের ক্ষমতা নেই সেই রিঅ্যাকশনটাকে শুরু করার, তাহলে কোনো একটা রিঅ্যাকশনকে নিজে থেকে হতে হবে, তবে গিয়ে একটা ক্যাটালিস্ট সেই রিঅ্যাকশনটাকে ফাস্টার রেটে করাতে পারবে। এবং ক্যাটালিস্ট কি করে, সাবস্ট্রেট বা প্রোডাক্ট কারোর এনার্জিকে অল্টারনেশন করে না, ঠিক আছে। যদি সাবস্ট্রেট বা প্রোডাক্টের এনার্জি অল্টার করতে পারতো তাহলে তো যে রিঅ্যাকশন নিজে থেকে হয় না সেই রিঅ্যাকশনকে করে ফেলতো। তো সাবস্ট্রেট বা প্রোডাক্টের এনার্জিকে অল্টার করতে পারে না, সে কি করে, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির অল্টারনেটিভ পাথওয়ে দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যায়। হোয়াট ইজ অল্টারনেটিভ পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে মানে অল্টারনেটিভ মেকানিজম, অন্য কোনো মেকানিজম দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যায়, যে পার্টিকুলার মেকানিজমে এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কম। অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কম হলে রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি ফাস্টার হবে। তাহলে ক্যাটালিস্টের প্রেজেন্সে আমি যদি গ্রাফটা নিই, ক্যাটালিস্টের প্রেজেন্সে গ্রাফটা এরকম হবে, সাবস্ট্রেট বা প্রোডাক্টের এনার্জিটা একই থাকবে, কিন্তু লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির একটা অল্টারনেটিভ পাথওয়ে দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যাবে। এবার সেম ভাবে আমি অ্যাক্টিভেশন এনার্জির যদি ক্যালকুলেট করি, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে ইয়ে উইদাউট ক্যাটালিস্ট, উইদাউট ক্যাটালিস্ট। আর এই যে গ্যাপটা, এইটাকে আমি যদি বলি ইয়ে ড্যাশ, এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। তাহলে গ্রাফটা দেখে তুই অটোমেটিক্যালি বুঝতে পারছিস ক্যাটালিস্টের রেসপেক্টে অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কম। কতটা কম লেগেছে, গ্যাপটা আমি যদি বার করি কতটা কম লেগেছে, এই অ্যামাউন্টে কম লেগেছে অ্যাক্টিভেশন এনার্জিটা, তাই তো। তাহলে ফরওয়ার্ড ডিরেকশনের রিঅ্যাকশনের জন্য এতটা লাগতো, ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি হোয়াইট গ্রাফে দেখালাম, ফরওয়ার্ডের জন্য এতটা লাগবে অ্যাক্টিভেশন এনার্জি, লেগেছে এতটা, তাহলে কমেছে এই ডেল্টা এইচ অ্যামাউন্ট। এবার যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা ক্যালকুলেট করতে চাই আমরা, ব্যাকওয়ার্ডের জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা কি, এই হোয়াইটটা তো লাগছেই, হোয়াইটের সাথে সাথে আরো, আমি তো এটা সিলেক্ট করলাম তাও ওটা ইয়েলো আসছে, হোয়াইটের সাথে সাথে এতটা লাগবে। তাহলে গ্রিন যে লাইনটা, এটা কার জন্য, উইদাউট ক্যাটালিস্ট ফর ফরওয়ার্ড। আর এই যে গ্রিনটা, সরি ব্লুটা, এটাও আমি ইয়ে ডবল ড্যাশ দিলাম, এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, কার জন্য, ব্যাকওয়ার্ডের জন্য, তাই তো। দুজনের জন্যই অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কতটা অ্যামাউন্টে কমেছে, দুজনের জন্যই কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা, এই যে রেড অ্যারোটা দিলাম, এই অ্যামাউন্টে কমেছে, তাই তো। দুজনের জন্য কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটা রিকোয়ারমেন্টটা এতটা অ্যামাউন্টই কমেছে, ডেল্টা এইচ রেড দিয়ে যেটা দিলাম। এটার মানে আমি বলতে চাইছি ক্যাটালিস্ট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুজনের জন্যই অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটাকে সেম অ্যামাউন্টে কমায়। তার ফলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই সেম ওয়েতে ক্যাটালাইজড হয় বা ত্বরান্বিত হয়, দুজনই সেম ওয়েতে ফাস্টার হচ্ছে। তার ফলে ক্যাটালিস্ট একটা রিয়াকশনের ইকুইলিব্রিয়ামকে ডিসরাপ্ট করতে পারবে না। হয়ে গেল। লাস্ট আমরা যেটা পড়বো, লাস্ট এবার আসছে যে আমরা যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, ইনার্ট গ্যাস মানে ডাজন্ট নেসেসারিলি নোবেল গ্যাস, যে হিলিয়াম, নিয়ন, আর্গন এদেরকে অ্যাড করতে হবে সেরকম নয়, নাইট্রোজেনও হতে পারে, অন্য কোনো গ্যাসও হতে পারে, অ্যাজ লং অ্যাজ
আমি যে রিয়াকশনটাকে নিয়ে আলোচনা করছি, ইকুইলিব্রিয়ামে যে রিয়াকশনটা রয়েছে, ধর এখানে আগের পেজে যে এক্সাম্পল লিখলাম যে PCl5 থেকে PCl3 আর Cl2, এমন কিছু একটা গ্যাস এই রিয়াকশন মিক্সচারে অ্যাড করে দিলাম যেটা এই পার্টিকুলার রিয়াকশনে টেক পার্ট করে না। বা এর উপরে যেটা অ্যামোনিয়ার এক্সাম্পলটা ছিল, হাইড্রোজেন নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, এমন একটা গ্যাস আমি ওখানে অ্যাড করলাম যেটা ওই নাইট্রোজেন হাইড্রোজেন বা অ্যামোনিয়া কারোর সাথে রিয়াকশন করে না, তাহলে ওই পার্টিকুলার রিয়াকশনের জন্য ওই গ্যাসটা ইনার্ট। ঠিক আছে, সেটা নোবেল গ্যাসও হতে পারে। তো ইনার্ট গ্যাস অ্যাড করলাম, তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করলে কি হবে? ইনার্ট গ্যাস অ্যাড করলে কি আদৌ ইকুইলিব্রিয়ামটা নষ্ট হবে কি ইকুইলিব্রিয়ামটা নষ্ট হবে না? সেটা দুটো কন্ডিশন আমাদের পড়তে হবে খুব ভালো করে। ঠিক আছে, একটা কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, আর একটা কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। এবার বিষয়টা ভালো করে দেখ, ইনার্ট গ্যাস অ্যাড হয়েছে তো, এবার যদি রিয়াকশনটাকে তুই কনস্ট্যান্ট ভলিউমে করতে চাস, ভালো করে ভাব, রিয়াকশনটাকে তুই যদি কনস্ট্যান্ট ভলিউমে করতে চাস, তাহলে এক্সটার্নাল প্রেসারটাকে কি করতে হবে? ভলিউম, এক্সট্রা গ্যাস মলিকিউল অ্যাড হয়ে গেছে, গ্যাস মলিকিউল বেড়ে গেছে, যে পিস্টন দিয়ে বিকারটাকে তুই চাপা দিয়ে রেখেছিলি, এক্সট্রা গ্যাস মলিকিউল দিলে ভলিউম বেড়ে যাচ্ছে, মানে এক্সট্রা গ্যাস মলিকিউল বাড়ছে, ইন্টারনাল প্রেসারটা বাড়বে, নাম্বার অফ মলিকিউল বেড়েছে, সে পিস্টনটাকে ঠিলে উপরের দিকে তুলে দিতে চাইবে, দ্যাট মিনস ভলিউমটা ইনক্রিজ করতে চাইবে। তাহলে ওই ভলিউমটা যে ইনক্রিজ করতে চাইছে, গ্যাসের ইন্টারনাল যে প্রেসারটা বেড়েছে সেটাকে কাউন্টার করার জন্য তোকে বাইরে থেকে এক্সটার্নাল প্রেসারটাকে বাড়াতে হবে। দ্যাট মিনস ভলিউম ফিক্স রাখতে চাইলে তোকে প্রেসার বাড়াতে হবে। তাহলে ফিক্সড ভলিউম করতে গেলে প্রেসার ইনক্রিজ করতে হবে, মানে প্রেসার চেঞ্জ করতে হবে এক্ষেত্রে। আর একটা কি বললাম, কনস্ট্যান্ট প্রেসার। তাহলে প্রেসার যদি তুই কনস্ট্যান্ট রাখিস, বাইরে পিস্টনটাকে তুই যে প্রেসার দিয়ে ধরে রেখেছিলি সেই প্রেসার দিয়ে ধরে রেখেছিস, বাইরের পিস্টনের প্রেসারটাকে তুই বাড়ে আসনি, কিন্তু ইন্টারনালি গ্যাস মলিকিউল বেড়ে যাওয়ার ফলে পিস্টনকে সে বেশি জোরে ধাক্কা দিচ্ছে এবার, বা ইন্টারনাল প্রেসারটা বেড়েছে, তখন সে পিস্টনটাকে উপরের দিকে তুলে দেবে। কারণ আমি এটা যতটা প্রেসার বাড়লো, কারণ আমি ইনার্ট গ্যাস অ্যাড করেছি, এক্সট্রা গ্যাস অ্যাড হয়েছে, তাহলে এক্সট্রা বোম্বার্ডমেন্ট, তার মানে পিস্টনটাকে সে উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করবে প্রেসারটাকে। তাই এটাকে কাউন্টার করার জন্য আমি যদি প্রেসার না বাড়াই, তাহলে কি হবে, প্রেসার যদি সেম থাকে, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইন্টারনাল প্রেসারটা আগের থেকে ইনক্রিজ করে যাওয়ার ফলে ভলিউমটা বাড়বে। তাহলে দুটো কন্ট্রাডিকশন আসবে। তাহলে একটা কন্ডিশনে তুই যদি ভলিউম ফিক্স রাখতে চাস তাহলে প্রেসার বাড়াতে হবে, আর তুই যদি প্রেসার ফিক্স রাখিস তাহলে ভলিউমটা বেড়ে যাবে। তো দুটো জিনিসকেই একসাথে ফিক্স রাখতে গেলে প্রেসার ভলিউম দুটোকেই চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দুটো আলাদা আলাদা কন্ডিশনে পড়বো, একবার আমরা প্রেসার কনস্ট্যান্ট রাখবো, আর একবার আমরা ভলিউম কনস্ট্যান্ট রাখবো, দিয়ে আমাদের কি সিচুয়েশন আসে আমরা দেখবো। ঠিক আছে, এটা আমি আর লাইন বাই লাইন আমি লিখতে পারছি না, তোর বইয়ে সুন্দর করে লেখা রয়েছে, দুটো কন্ডিশন, একদম শেষে চলে আয়, এগুলো আমি মার্ক করে দিচ্ছি, শেষে চলে আয় কোন কন্ডিশনটায়, এইখানটায়, এই পয়েন্টটা। ঠিক আছে, গ্যাসিয়াস বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করলে কি হবে? এনসিআরটি তে দুটো পয়েন্ট দেওয়া নেই, কিন্তু এন্ট্রান্সে এখান থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন করে দিতে পারে। তাহলে তুই কোনো নোবেল গ্যাস যদি অ্যাড করিস তাহলে কি হবে? আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যদি যোগ করা হয়, তাহলে তুই যদি আয়তন স্থির রাখিস, রাইট, তুই যদি আয়তন স্থির রাখিস, কনস্ট্যান্ট ভলিউমে তুই যদি করিস, ভলিউম কনস্ট্যান্ট রাখলে আমি কি বললাম, এক্সটার্নাল প্রেসারটা বাড়াতে হবে, রাইট। তাহলে এক্সটার্নাল প্রেসারটা যদি বেড়ে যায়, ইন্টারনালি গ্যাস মলিকিউলও বেড়েছে, তাহলে এক্সটার্নাল প্রেসারও বাড়ছে, ইন্টারনাল গ্যাস মলিকিউলও বাড়ছে, তাহলে প্রত্যেকের পার্শিয়াল প্রেসারটার কোনো চেঞ্জ আসছে না। ঠিক আছে, তাহলে অ্যাড করলে ওভারঅল কি হচ্ছে, মোল সংখ্যা বৃদ্ধি পায়, সিস্টেমে গ্যাসীয় উপাদানগুলির অণুর টোটাল মোলটা বাড়ছে, টোটাল মোলটা বাড়ছে, ফলে সিস্টেমের মোট চাপও বৃদ্ধি পাচ্ছে, কারণ তুই ভলিউম স্থির রেখেছিস। ভলিউম যদি স্থির রাখিস তাহলে প্রেসারটা বাড়ছে, যেটা বললাম। কিন্তু বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়াজাতগুলির আংশিক চাপের কোনো পরিবর্তন ঘটে না। বিষয়টা কিরকম দেখ, এটাকে অ্যানালজিক্যালি তোকে বোঝানোর একটু চেষ্টা করি। ধর 10টা চকলেট আছে, 5টা বন্ধুর মধ্যে ভাগ করব, তাহলে পার হেডে কতগুলো পড়বে? পার হেডে দুটো করে চকলেট পড়বে, তাই তো? তাহলে 10টা ক্যান্ডি, 5টা ফ্রেন্ড, পার হেডে দুটো করে পড়ছে। এবার এটা বা সুন্দর ইকুইলিব্রিয়াম রিচ করে আছে, এবার তুই বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করলি, দ্যাট মিনস বাইরে থেকে আরো একজনকে, একটা বন্ধুকে অ্যাড করলি, তাহলে কটা বন্ধু হলো? 6টা বন্ধু হলো। ঠিক আছে, এবার তুই প্রেসার যদি ইনক্রিজ না করতি, আয়তন স্থির রাখতে গেলে আমাকে প্রেসার ইনক্রিজ করতে হচ্ছে, যদি তুই প্রেসার ইনক্রিজ না করতি তাহলে তখন সেই 10টা চকলেটই থাকতো। এখন 6 জনের মধ্যে আমি যদি 10টা চকলেটকে ডিভাইড করতে চাই, তাহলে প্রত্যেকের পার হেডে এখন কতটা করে চকলেট পড়বে? 1.66 করে চকলেট পড়বে। তাহলে পার হেডে যত করে পড়ছে এটাকেই বেসিক্যালি পার্সিয়াল প্রেসার। এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস মলিকিউল, টোটাল প্রেসার, এটা হচ্ছে টোটাল প্রেসার। ঠিক আছে, এবার যদি বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে টোটাল প্রেসার, টোটাল চকলেটটা হচ্ছে টোটাল প্রেসার, নাম্বার অফ বন্ধুটা হচ্ছে নাম্বার অফ মোলস এন, আর প্রত্যেকের হেডে যতগুলো করে পড়ছে এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার স্মল পি। ঠিক আছে,
তাহলে যদি 5 মোল থাকে, ওভারঅল প্রেসার যদি সি হয়, তাহলে প্রত্যেকের জন্য দুটো, মানে দুটো পড়ছে, মানে পার্শিয়াল প্রেসার 2 থাকলো। এবার যদি ইনার্ট গ্যাস অ্যাড করে দিস, তাহলে নাম্বার অফ মোলস বাড়ছে। তাহলে নাম্বার অফ মোলস যদি বাড়ে আর তুই যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখিস, অবশ্যই ভলিউম ফিক্স রাখতে গেলে প্রেসার চেঞ্জ হচ্ছে না, মানে নাম্বার অফ চকলেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রেসারটাকে তুই যদি ফিক্স রাখিস, তাহলে পার্শিয়াল প্রেসারটা কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। এটা যেন না হয় সেই জন্য আমরা কি করছি, প্রেসারটাও ইনক্রিজ করছি। প্রেসার ইনক্রিজ করছি মানে হচ্ছেই, কারণ ভলিউম ফিক্স রাখতে গেলে তো ভলিউমটা তুই যদি ফিক্স রাখিস, ইন্টারনালি গ্যাস মলিকিউল বেড়ে গেছে বলে প্রেসারটা ইনক্রিজ করেছে। তাহলে এবার যদি প্রেসারটা ইনক্রিজ করে চকলেটটা ইনক্রিজ করে গিয়ে 12টা হয়, তাহলে 6 জনের মধ্যে সেটা ভাগ হয়ে কত হচ্ছে, সেই ওভারঅল 2ই থাকছে। তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করার আগেও দুটো করে পড়ছিল চকলেট, ইনার্ট গ্যাস অ্যাড করার পরেও দুটো করে পড়ছে চকলেট পার হেডে। কেন? কারণ তুই ওভারঅল প্রেসারটা ইনক্রিজ করে দিয়েছিস ভলিউমটাকে ফিক্স রাখার চক্করে। তাহলে ভলিউমটা ফিক্স রাখার চক্করে তুই যখন ওভারঅল প্রেসারটা ইনক্রিজ করেছে, প্রেসারও ইনক্রিজ করেছে, নাম্বার অফ গ্যাস মলিকিউল ইনক্রিজ করেছে, সো পার্শিয়াল প্রেসারটা একই থেকে গেছে। এবং এই যে ইনার্ট গ্যাসের যে অ্যাড হয়েছে, সেটা ওভারঅল মেন যে গ্যাসের রিয়াকশনটা, মানে ইকুইলিব্রিয়ামে টেক পার্টি করে না, সেটা ইকুইলিব্রিয়ামে টেক পার্টি করছে না। তাহলে ইন্ডিভিজুয়াল গ্যাস পার্টিকেলে যদি পার্শিয়াল প্রেসারের কোনো চেঞ্জ না আসে, তাহলে তাদের সাম্য ধ্রুবক যেটা, সেটাতেও কোনো প্রভাব পড়ে না এবং তাদের ইকুইলিব্রিয়ামেও কোনো প্রবলেম পড়ে না। অটোমেটিক্যালি চলে আসবে তুই যদি চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করিস। ব্যাপারটা এবার সেকেন্ড কন্ডিশনটা চলে এলো, ব্যাপারটা এবার সেকেন্ড কন্ডিশনটা চলে এলো। চাপ মানে ওভারঅল ক্যান্ডি ফিক্স রেখে তুই যদি ইনার্ট গ্যাস অ্যাড করিস, তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করে দিলে কি হবে, নাম্বার অফ মোলস বাড়বে। নাম্বার অফ মোলস যেই বাড়বে, পার্শিয়াল প্রেসারটি যাবে ডিক্রিজ করে, তাহলে পার্শিয়াল প্রেসারটা যাবে নষ্ট হয়ে। তাহলে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলে যদি পার্শিয়াল প্রেসারটা নষ্ট হয়ে যায়, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও চেঞ্জ হয়ে যাবে, ইকুইলিব্রিয়ামটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আয়তন বৃদ্ধি পায়, তাহলে চাপ তুই যদি স্থির রাখিস আয়তন বাড়বে, ফলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাতগুলির আংশিক চাপ হ্রাস পায়। বুঝতে পারলি কেন আংশিক চাপ হ্রাস পায়? তাহলে আংশিক চাপের যে সমষ্টি সেটাও হ্রাস পাবে। তাহলে লাসেতেলিয়ারের এবার প্রিন্সিপাল লাগাতে হবে। এবার আগেরটাই তো ইকুইলিব্রিয়াম নষ্ট হয়নি, এবার কি হবে, নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য সেই দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হবে যেদিকে অণুর সংখ্যা তথা আয়তন বৃদ্ধি ঘটে। বুঝতে পেরেছিস? ভালো করে পড়ে নেবো। তাহলে একটু আগেই দেখলাম, প্রেসার যদি ওভারঅলে কমে যায়, প্রেসার যদি ওভারঅলে যদি কমে যায়, তুই বলি চাপ তো স্থির আছে, চাপ স্থির থাকলে আবার চাপ কমে যাচ্ছে কি করে, বলছি আগে লাস্ট লাইনটা। তাহলে এই কন্ডিশনে চাপ স্থির রেখে ইনার্ট গ্যাস অ্যাড করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে গ্যাস মলিকিউল রয়েছে তাদের আংশিক চাপটা হ্রাস পায়, সেটা আশা করি বুঝতে পেরেছিস এই ক্যান্ডির এক্সাম্পলটা থেকে। প্রত্যেকের পার্শিয়াল প্রেসারটা ডিক্রিজ করছে, সেটা আশা করি তুই বুঝতে পেরেছিস। তাতে তারপরে কেন বলছে যে ওভারঅল প্রেসারটা কমছে, ধর এবার বোঝাচ্ছি তোকে। ধর এ থেকে পি প্রোডাক্ট তৈরি হচ্ছিল, ঠিক আছে? প্রেসারটা এই পার্টিকুলার কন্ডিশনে আমি ধরে নিলাম এটার পার্শিয়াল প্রেসার হচ্ছে 1 এটিএম, এটার হচ্ছে 1.5 এটিএম বা 2 এটিএম বললাম, ঠিক আছে? তাহলে টোটাল প্রেসার কত হচ্ছিল, এটার পার্শিয়াল প্রেসার 1 এটিএম, এটা 2 এটিএম, তাহলে ওভারঅল পার্শিয়াল প্রেসার হচ্ছে 3 এটিএম, তাই তো? এবার যেই এখানে একটা ইনার্ট গ্যাস আমি অ্যাড করে দিলাম, ইনার্ট গ্যাস যেই আমি অ্যাড করে দিলাম, টোটাল প্রেসার 3 এটিএম, তো ইনার্ট গ্যাস আমি যেই অ্যাড করে দেবো, তাহলে কি ঘটবে? ইনার্ট গ্যাস আমি যেই অ্যাড করে দেবো, তাহলে ইনার্ট গ্যাস ধর আমি বি অ্যাড করলাম, বি এরও পার্শিয়াল প্রেসার আমি বললাম যেটা দিচ্ছে 1 ইনিশিয়ালি। তাহলে ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসারটা তুই এবার ক্যালকুলেট করে দেখ তো, পার্শিয়াল প্রেসার ডাউন হচ্ছে তো, পার্শিয়াল প্রেসার ডাউন হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। দেখ আগের ও টোটাল প্রেসার যদি পি হয়, বা এটা যদি বা নাম্বার অফ মোলস বলি, দাঁড়া টোটাল প্রেসার ভাই বাদ দেন, নাম্বার অফ মোলস এটা নিয়েছি 1 মোল, ধর এটা 0.5, এটা 0.5, এটাও 0.5, হ্যাঁ? তাহলে পার্শিয়াল প্রেসারের কত হবে, 0.5 ডিভাইডেড বাই 1 হবে এর জন্য পার্শিয়াল প্রেসার অফ এ, মোল ফ্র্যাকশন অফটা, মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ বি কত হবে, মোল ফ্র্যাকশন অফ বি হবে 0.5 বাই 1। যদি টোটাল প্রেসারটা 3 হয়, মাল্টিপ্লাইড বাই 3 থাকবে, মাল্টিপ্লাইড বাই 3 হয়ে যাবে। টোটাল প্রেসারটা যদি পি বলি, তাহলে এটা পার্শিয়াল প্রেসার অফ এটা হবে এবং পার্শিয়াল প্রেসার অফ বি হবে, ঠিক আছে? যদি ধরে নিই টোটাল প্রেসারটা, এই সিস্টেমটার টোটাল প্রেসারটা 3 এটিএম এ ফিক্স ছিল, তাহলে এরকম করে আমরা পার্শিয়াল প্রেসার বার করতে পারবো মোল ফ্র্যাকশন। এবার বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করেছিস, বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করেছিস, লেটস সে বিটা অ্যাড করে দিয়েছিস তুই, বিটা অ্যাড করে দিয়েছিস তুই 1 মোল, হ্যাঁ এগুলো সব 1 মোল। তাহলে বি এর এবার এবার বি কে যেই অ্যাড করে দিলাম, তখন প্রত্যেকের মোল ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে, প্রেসারটা 3 এটিএম এই ফিক্স আছে, ওখানে চেঞ্জ করিনি। তাহলে এই নিউ কন্ডিশনে পার্শিয়াল প্রেসারটা কত হবে, আমি যদি পি এ ড্যাশ লিখি, পি এ ড্যাশটা চেঞ্জ হয়ে আসবে, পি এ ড্যাশটা দেখ, মোল তো পি এর 0.5, নিচে ডিভিশনটা আর 1 দিয়ে হবে না, নিচে ডিভিশনটা হবে 1.5 দিয়ে, ইনটু 3,
1.5 কারণ 1 মোল 0.5 মোল 0.5 মোল। পার্শিয়াল প্রেসার অফ বিটা কি হবে? পার্শিয়াল প্রেসার অফ বিটা হবে 0.5 বাই 1.5 ইন্টু 3। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছিস পিএ ড্যাশ, একটা জিনিস তুই দেখতে পাচ্ছিস যে পিএ ড্যাশ এটা কিন্তু লেস দ্যান পিএ, পিবি ড্যাশ এটা কিন্তু লেস দ্যান পিবি। এবার ইনার্ট গ্যাস, তো এই যে বি যেটা অ্যাড করছে সেটা তো ইনার্ট, ইনার্ট গ্যাসটা তো মেন রিয়াকশনে টেক পার্ট করেনি, এ আর পি চেঞ্জে তো টেক পার্ট করেনি। এবার নাম্বার অফ গ্যাসিয়াস মোল বেড়ে গেছে বলে মোল ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে গেছে, মোল ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে গেছে বলে ইন্ডিভিজুয়ালি পার্শিয়াল প্রেসারটা চেঞ্জ হয়েছে, কিন্তু বি তো আমার মেন রিয়াকশনে টেক পার্ট করে না। তাই আগের সিচুয়েশনে পিএ প্লাস পিবি এটার যে ভ্যালু বেসিক্যালি 3 এটিএম, এ পিএ আর পিবি মিলেই 3 এটিএম প্রেসার দিচ্ছিল, সেটার থেকে আমি যদি এখন বলি পিএ ড্যাশ আর পিবি ড্যাশের যোগফলটার যদি কথা বলি, সেই ভ্যালুটা গেছে কমে। মেন যে ব্যালেন্স রিয়াকশনটার যদি কথা বলি, তাহলে আগের ক্ষেত্রে পিএ প্লাস পিবির যে ভ্যালু, এখন পিএ ড্যাশ প্লাস পিবি ড্যাশের ভ্যালুটা কম, কারণ পিএ ড্যাশ আর পিবি ড্যাশটা পিএ আর পিবি থেকে কম। এটাই বড় লিখে দিয়েছি, কম কম বলছি, বড় লিখে দিয়েছি। তাহলে পিএ আর পিবির ভ্যালুটা পিএ ড্যাশ আর পিবি ড্যাশের থেকে বড় হবে, তাহলে পিএ প্লাস পিবি এই ভ্যালুটা কমে গেছে, সেটা বলতে চেয়েছে। এই ভ্যালুটা যদি কমে যায়, প্রেসার যদি কমে যায়, তাহলে এবার প্রেসারের পয়েন্টে দেখি, তাহলে গ্যাসিয়াস প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারটা এবার প্রোডাক্ট বা সাবস্ট্রেট যাই আছে তাদের তাদের টোটাল প্রেসারটা কমে গেছে। সেটা কমে যাওয়ার ফলে কি হবে, রিয়াকশনটা এমন একদিকে হবে যেদিকে হলে সে তাদের ওই কমে যাওয়া প্রেসারটাকে বাড়াতে পারে, প্রেসারের কন্ডিশনটাই, সেটাই বইয়ে লেখা রয়েছে। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। এদের আংশিক চাপের সমষ্টিটাও হ্রাস পাচ্ছে, দেখলি পিএ আর পিএ প্লাস পিবির যে ভ্যালুটা ছিল, এখন পিএ ড্যাশ প্লাস পিবি ড্যাশের ভ্যালুটা আগে থেকে কমে গেছে। লাসেটেলের প্রিন্সিপাল অনুসারে বিক্রিয়ার সাম্য সেই দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হবে যেদিকে অণুর সংখ্যা তথা আয়তনের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এটাই। এবার ডেল এনজির উপর সেই জিনিসটা পুরোপুরি নির্ভর করবে, এখানে আছে। এবার এখানে একটা ভ্যান্ট অফ ইকুয়েশন আছে, ভ্যান্ট অফ ইকুয়েশনটা আমি ডেলিবারেটলি স্কিপ করে গেলাম, কারণ এটা তোর বোর্ডসে লাগবে না। এটা এন্ট্রান্স এক্সামের জন্য যদি আমি তোদের পড়ানোর সময় পাই, তাহলে এটা ভ্যান্ট অফ সমীকরণটা পড়িয়ে দেবো। কেউ যদি নিজে থেকে পড়তে চাস, ওটা খুব সহজেই বুঝতে পারবি, কঠিন জিনিস কিচ্ছু না। কিন্তু আমি এখন পড়ালাম না, কারণ এখন এটা আমার সিলেবাসের এই মোমেন্টে বোর্ডসের জন্য লাগছে না, সো ওটা এন্ট্রান্সের জন্য বলবো। ঠিক আছে, এই ছিল তোদের কেমিক্যাল ইকুইলিব্রিয়া। পরের দিন আমরা এটার কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো, দেন আমরা আয়নিক ইকুইলিব্রিয়াতে চলে যাব, এবং আয়নিকেরও একদম শেষে আমরা একটা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো, তারপরে প্রিভিয়াস ইয়ার, তাহলেই আমাদের ইকুইলিব্রিয়াম কমপ্লিট। ঠিক আছে।